আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, টেক তরিকুল চ্যানেলের পক্ষ থেকে আমি তরিকুল ইসলাম বেসিক এইচটিএমএল এবং সিএসএস টিউটোরিয়ালের পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো গত পর্বে আমরা দেখাছিলাম কিভাবে বেসিক ওয়েবসাইট লেআউট তৈরি করতে পারবো আমরা, সেটা কমপ্লিট করছিলাম। তো এর পূর্বে আমরা দেখাছিলাম কিভাবে আমরা এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করে মেনু তৈরি করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারবো। তো যারা নতুন আছেন এবং ড্রপ ডাউন মেনুটা বোঝেন না বা ক্লিয়ার না, তাদের জন্য আমি একটি ওয়েবসাইট ওপেন করতেছি এবং বোঝানোর চেষ্টা করব যে ড্রপ ডাউন মেনুটা আসলে কি। সেজন্য আমি দেখুন এখানে themeforest.net এই ওয়েবসাইটটি ওপেন করে রেখেছি। তো দেখুন এখানে অল আইটেম, তার নিচে পপুলার ফাইল, এইভাবে অপশনগুলো রয়েছে এবং এখানে ওয়ার্ডপ্রেস যখন আমি আসতেছি তখন এখানে অনেকগুলো নিচে মেনু কিন্তু রয়েছে। তো আমরা যারা এখানে দেখছি এটা হলো আমাদের মেনু বার, প্রথম থাকলো এই মেনু বারের ভিতরে দেখুন সাব মেনু, অর্থাৎ এই মেনুর নিচে, অর্থাৎ ওয়ার্ডপ্রেস একটি মেনু, এই ওয়ার্ডপ্রেসের নিচে দেখুন কতগুলো আরো সাব মেনু অর্থাৎ ড্রপ ডাউন মেনু কিন্তু রয়েছে। তো আমরা গত পর্বে অর্থাৎ ইতিপূর্বের ক্লাসে কিন্তু দেখাইছি যে কিভাবে আপনারা এই মেনু তৈরি করতে পারবেন। তো আমি আশা করছি যারা ভিডিও টিউটোরিয়ালটা দেখেছেন আমাদের, তারা অবশ্যই মেনু তৈরি করতে পেরেছেন। আর যদি এখনো কারোর সমস্যা থেকে থাকে যে আপনি মেনু তৈরি করতে যে সিএসএস বুঝতেছেন না অথবা কোনো জায়গায় কোনো প্রবলেম হয়, তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদের ভিডিওর কমেন্ট অনুযায়ী আপনার সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনি ব্যাপারটা বুঝছেন যে এইটা মেনু এবং এই যে নিচের গুলো রয়েছে এগুলোকে আমরা বলি হচ্ছে ড্রপ ডাউন মেনু অথবা সাব মেনু। তাহলে আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করে এই ড্রপ ডাউন মেনুগুলো তৈরি করতে পারি। তার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা কথা না বলে কাজ শুরু করি। তো একইভাবে প্রথমে আমরা আপনার ডেস্কটপে অথবা যে ফাইলটাতে অর্থাৎ যে ড্রাইভে আপনি আপনার কাজগুলো করবেন সেই ড্রাইভে একটি ফোল্ডার করবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য ডেস্কটপে একটি ফোল্ডার করতেছি। এখানে আমি আমার ক্লাস 5 দেখাবো। তো আমি ক্লাস 5 নাম দিলাম মেন ফোল্ডারটার এবং এন্টার দিলাম। তো দেখুন আমার ফোল্ডারটা তৈরি করার পর আমি এই ফোল্ডারের ভিতরে আমার কাজটা কমপ্লিট করব আজকে। আপনারা আপনাদের কম্পিউটারের যেই লোকেশনে ফাইলটা রাখতে চাচ্ছেন সেখানে যেয়ে করবেন, অর্থাৎ ডেস্কটপে না করে আপনারা এই ড্রাইভে যেয়ে, অর্থাৎ আপনার যেই লোকেশনে ফাইলগুলো আছে, মেমোরি আছে আপনার হার্ড ডিস্ক, সেখানে আপনি যে কোনো একটা ফোল্ডারে করবেন। আমি আপনাদের দেখানোর জন্য ডেস্কটপে করতেছি। তো আমরা সকলে জানি প্রথমে ফোল্ডার নেওয়ার পর এখানে আমাদের টেক্সট ডকুমেন্ট নিতে হয়। তো আমি সেইভাবে নিউতে গেলাম, তারপর এখানে দেখুন টেক্সট ডকুমেন্ট, এখানে ক্লিক করলাম এবং এখানে ডট টিএক্সটি এগুলো শো করা আছে। আমি এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে লিখলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল। যেহেতু আমরা এইচটিএমএল ফাইল করব সেহেতু আমরা এটা করে নিলাম এবং এন্টার দিলাম। দেখুন আমাদের কনফার্মেশন চাচ্ছে যে আমরা কি আসলেই এই ডট টেক্সট ফাইলটাকে এইচটিএমএল করতে চাই কিনা। তো যেহেতু আমরা চাচ্ছি সেহেতু আমরা ইয়েস করলাম। তো আমরা ইতিপূর্বে যে সিএসএস ব্যবহার করছিলাম সেই সিএসটা ছিল আমরা আলাদাভাবে সিএসএস লিঙ্কিং করেছিলাম এবং ব্যবহার করেছিলাম। আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র ইন্ডেক্স ডট এইচটিএমএল এইটার ভিতরেই কিভাবে আমরা ইন্টারনাল সিএসএস ব্যবহার করে সাবমেনুগুলো তৈরি করতে পারি সেই বিষয়ে দেখাবো। সেজন্য আমরা এখানে আর পূর্বের মতো স্টাইল ডট সিএসএস বলে কোনো মেনু বা কোনো টুলস আমরা নিলাম না। আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল এইটার মাধ্যমেই আপনাকে সিএসএস এবং এইচটিএমএল একটা পেজেই অর্থাৎ ইন্টারনালি ভিতরে ভাবে লিখেই আপনাদেরকে দেখাবো। তো ইন্ডেক্স ডট এইচটিএমএল আমি যে ফাইলটা লিখলাম এটাকে আমি আমাদের নোটপ্যাড প্লাস প্লাস এডিটর, আপনি অন্য এডিটরে আস্তে আস্তে ব্যবহার করবেন। এখন বেসিক লেভেলে যখন থাকবেন তখন নোটপ্যাড প্লাস প্লাসটাই আপনার জন্য ভালো। তারপর থেকে সাবলাইন, ড্রিমওয়েভার ইত্যাদি অনেকগুলো এডিটর আপনি পাবেন এবং যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনি সেটাতে করতে পারবেন, কোনো ফ্যাক্ট এখানে পড়বে না। তো আমি যেহেতু বেসিক দেখাচ্ছি সেহেতু আমি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমাদের এক সেমভাবে আমরা যেমনভাবে প্রথম ওপেন করছিলাম সেমন একটা নোটপ্যাড প্লাস প্লাসের এডিটর চলে আসলো।
তো এই কথাগুলো আমি ইতিপূর্বে টিউটোরিয়ালে বলেছি, সেজন্য এখানে আর বিস্তারিত বললাম না। যারা বুঝতে সমস্যা হবে তারা আমার পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। তো আমি এখানে সেম ভাবে HTML লিখব। দেখুন আমি ট্যাগটা কিন্তু শুরু করলাম এবং ট্যাগটা আমাকে শেষ করতে হবে। তো ট্যাগটা যে আমি শুরু করলাম এবং শেষ করলাম, HTML আমার যা কিছু লেখার এর ভিতরেই লিখতে হবে, অর্থাৎ HTML ট্যাগের ভিতরে কিন্তু আমি সবকিছু লিখব। তো HTML ট্যাগের আমরা জানি হেড অংশ থাকে, বডি অংশ থাকে। তাহলে আমি সেইভাবে হেড অংশ এবং বডি অংশ এগুলো দিই। দেখুন হেড ট্যাগটা কিন্তু আমি কমপ্লিট করলাম। তো হেড ট্যাগের ভিতরে আমরা কি থাকে জানি, হেড ট্যাগের ভিতরে টাইটেল থাকে, লিঙ্ক ট্যাগ থাকে। ইতিপূর্বে আমি দেখাইছি, সেজন্য বিস্তারিত এখানে বলছি না। তাহলে দেখুন আমি টাইটেল ট্যাগটা লিখি। টাইটেল ট্যাগটাও কিন্তু ডাবল ট্যাগ। টাইটেল ট্যাগটা লেখার পর আপনার যেই কাজটা করবেন, অর্থাৎ যে শিরোনামটা হবে ওয়েবসাইটের, সেই শিরোনামটা আপনি এখানে দেবেন। যেহেতু আমি আপনাদেরকে আজকে ড্রপ ডাউন মেনু কিভাবে তৈরি করবেন সেটা দেখাচ্ছি, সেজন্য আমি এটার নাম দিচ্ছি ড্রপ ডাউন মেনু, অর্থাৎ DROPDOWN ডাউন, এবং আমাদের লাস্টে আছে মেনু। অর্থাৎ আমি টাইটেল দিলাম ড্রপ ডাউন মেনু, এবং আমি আজকে বলেছি যে আমি index.html যে ফাইলটা, এই ফাইলের ভিতরেই কিভাবে CSS ইউজ করতে হয় সেই বিষয়ে দেখাবো। সেজন্য আমাদের আলাদাভাবে style.css নামে কোনো ফোল্ডার বা কোনো অপশন আমরা রাখিনি। সেজন্য আমি কিন্তু এখানে কোনো লিঙ্ক ট্যাগটা ইউজ করব না। যদি আমি style.css-টা আলাদাভাবে এক্সটার্নাল ভাবে দেখাতাম তাহলে কিন্তু আমাদের এখানে লিঙ্ক করা লাগতো। যেহেতু আমি আজকে আপনাদেরকে HTML এর যেই ফোল্ডারটা আছে, যে ফাইলটা আছে, এটার ভিতরেই সম্পূর্ণভাবে লিখবো, সেজন্য আমি লিঙ্ক ট্যাগটা লিখছি না আজকে। তো তারপর হেড অংশ যদি আমাদের হয়ে যায়, এবার আসবে আমাদের বডি অংশ, অর্থাৎ আমাদের যত যা কিছু লেখার এবং যা কিছু ডিজাইন করার সবকিছু এই বডি অংশের ভিতরেই করতে হবে। তো দেখুন আমার বডি ট্যাগ লিখলাম এবং যত কিছু আমরা লিখবো ট্যাগ, সবগুলো এই বডি ট্যাগের ভিতরে লিখবো এবং এটাই আমরা আমাদের ওয়েব ব্রাউজারে দেখতে পারবো। তো আমি যেহেতু আপনাদেরকে ইতিপূর্বে মেনু তৈরি করা শিখাইছি এবং আজকে সেই মেনুর সাথে একটু অ্যাড হয়ে ড্রপ ডাউন মেনু আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা দেখাবো। তো সেজন্য এই মেনু তৈরি করার HTML এবং CSS-টা খুব ভালোভাবে দেখবেন এবং ভালোভাবে লক্ষ্য করবেন, তাহলে আপনার পরবর্তীতে যখন আপনি ড্রপ ডাউন মেনু আপনার ইচ্ছা মতন ডিজাইন করবেন তখন আপনাকে ভুল হবে না। তো ভালোভাবে লক্ষ্য করে আপনি দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অথবা কোনো মিস্টেক হয় তাহলে আপনি কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেব এবং আপনার সলিউশন করে দেবো ইনশাল্লাহ। তো আমি প্রথমে লিখি যে আমাদের বডি ট্যাগের ভিতরে কি কি থাকতে পারে। আমরা যেহেতু মেনু তৈরি করব, তারপর সেই মেনুর ভিতরে আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করব, সেজন্য আমরা পূর্বের ক্লাসেই বলেছি যে মেনু তৈরি করতে আমাদের UL অর্থাৎ আনঅর্ডার লিস্ট যেটা, সেটা কিন্তু ইউজ করা লাগবে। তো আমি UL নিয়ে নিলাম এবং এটা আমি ইন্টার দিয়ে, এবং এখানে ট্যাব ব্যবহার করবেন, মনে রাখবেন একটা ট্যাগের ভিতরে যখন আরেকটা ট্যাগ লিখবেন তখন অবশ্যই একটা ট্যাব ব্যবহার করবেন, তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে না, বা সুবিধা হবে যে আপনি এই ট্যাগের ভিতরে এখন আছেন বা এই ট্যাগের ভিতরে এগুলো লেখা আছে। তো দেখুন আমি এখানে যদি ইভেল ট্যাগটা নিয়ে নিই, ইভেল ট্যাগের ভিতরে আমরা জানি যে আমাদের লিস্ট ট্যাগ নিতে হবে, অর্থাৎ LI। তো আমি LI ট্যাগটা নিই, আপনি সেমভাবে নেবেন। LI দেখুন ট্যাগটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো LI ট্যাগটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ইতিপূর্বে দেখাইছি, এবং এখানে আমরা একটি অ্যাঙ্কর ট্যাগ নিই। অ্যাঙ্কর ট্যাগটিও সেমভাবে আপনি শেষ করবেন। তো দেখুন আমরা LI এবং এ ট্যাগ অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ এই দুটো কিন্তু একসাথে নিয়ে নিলাম, এটা আমাদের লেখার সুবিধার জন্য। অর্থাৎ আমরা যদি দ্রুততার সাথে একটু লিখতে চাই তাহলে কিন্তু আমাদের একটু ফাস্টলি সবকিছু নিয়ে নিতে হবে। তো দেখুন আমরা এই অ্যাঙ্কর ট্যাগের এখানে যদি আমি স্পেস দিয়ে আমরা এর একটা লোকেশন বলে দিই, অর্থাৎ লিঙ্কিং করে দিতে চাই, তাহলে আমাদের হাইপার রেফারেন্স দিতে হবে, অর্থাৎ HREF দেওয়ার পর আপনি একটা ডাবল কোটেশন দেবেন এবং এখানে আপাতত আমি হ্যাশ চিহ্ন দিয়ে রাখছি। যখন আপনার মেনুগুলো অর্থাৎ ওয়েব ডিজাইন পুরাটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি একটা পেজ এখানে লিঙ্কিং করে দিবেন, তাহলে কেউ এই যে মেনুতে আমরা যা লিখবো এই মেনু অনুযায়ী ক্লিক করলেই সে এখানে পৌঁছে যাবে। তো আমরা এটার নাম দিই হোম।
দেখুন আমরা হোম দিলাম এবং LI এটা কমপ্লিট করলাম। এবার যদি আমি এখানে শিফট দিয়ে চেপে হোম প্রেস করি তাহলে কিন্তু এটা আমার সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে, এবং কন্ট্রোল চেপে যদি ডি দিই তাহলে আমার একটি কপি হয়ে যাবে। তো কন্ট্রোল ডি যে কপি হয়ে পেস্ট হয়ে গেল, তখন আমি ইন্টার দিলে আমার কিন্তু এখানে চলে আসলো। তো আপনি যত শর্টকাট ইউজ করবেন তত দ্রুততার সাথে আপনার কোডিংগুলো লেখা হবে। কিন্তু প্রথম অবস্থায় যখন আপনি নতুন এগুলো প্র্যাকটিস করবেন তখন চেষ্টা করবেন প্রত্যেকটা কোড, প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনি হাতে কোডিং করবেন, লিখবেন। তাহলে আপনার কী হবে, প্রত্যেকটা জিনিসের প্রতি আলাদাভাবে আপনার একটা দক্ষতা তৈরি হয়ে যাবে। এজন্য প্রথম অবস্থায় শর্টকাট টেকনিকগুলো কম অ্যাপ্লাই করে একটু বেশি বেশি করার চেষ্টা করবেন, তাহলে আপনার শেখাটা অনেক বেশি ভালো হবে। তো এখানে দেখুন আমি প্রথম মেনুটা দিলাম হোম, এবং এখানে আমি যদি মেনুর নামটা একটু চেঞ্জ করে দিই, যদি আমি এখানে দিই কোর্স দিলাম, যেহেতু আমি আপনাদেরকে HTML এবং CSS অর্থাৎ ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট পার্ট বাই পার্ট সম্পূর্ণ আমি আপনাদেরকে শেখাবো, সেজন্য আমি এখানে আপনাদের এইভাবে বোঝাচ্ছি যে আমি যে টিউটোরিয়াল দিচ্ছি সেই টিউটোরিয়াল রিলেটেড ভাবেই আমি মেনুগুলো সাজাচ্ছি। তাহলে হোম লিখলাম এবং কোর্স লিখলাম, ও অর্থাৎ এই কোর্স যদি আমরা এখন দেখুন যদি কন্ট্রোল-S দিয়ে সেভ করে দিই, সেভ করার পরে যদি আমরা রান করি, আশা করি রান করতে আপনারা সকলেই পারেন। রান করলে দেখুন এখানে চলে আসলো কি হোম এবং কোর্স, তাহলে এগুলো কিন্তু আমাদের মেনু হচ্ছে। তো আমি গত পর্বে দেখাইছি এই মেনুগুলো তৈরি করা, আজকে আমরা তৈরি করবো যে কোডে যদি আমরা ক্লিক করি তাহলে আরও কিছু সাব মেনু হবে। যেমনভাবে দেখুন এখানে আমি ওপেন করে রাখছি, ওয়ার্ড পেজে যখন আমি নিয়ে যাচ্ছি মাউসটা অর্থাৎ কার্সরটা, তখন কিন্তু আমার এই সাব মেনুগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা ড্রপ ডাউন মেনু করবো এরকম, আমি যখন কোডেস অর্থাৎ কোডস বলে লেখা আছে আমার যে মেনুটা, এই মেনু যখন আমি নিয়ে আসবো কার্সরটা, তখন দেখা যাচ্ছে এখানে আমার কিছু সাব মেনু তৈরি হয়ে যাবে, আবার আরেকটা মেনু তৈরি করবো তার কিছু সাব মেনু। তাহলে এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসই তৈরি করব। তাহলে আমরা মূল কোডে চলে যাই। দেখুন এখানে লিখলাম LI এবং HRF কোডস। তো আমি চাচ্ছি যে এই কোডসে মানুষ ক্লিক করলেই অথবা মাউসের কার্সরটা নিয়ে আসলেই যেন অন্য কোনো মেনু দেখা যায় বা শো করে। সেজন্য এই যে LIটা খুব ভালো করে লক্ষ্য করুন, LI যেখানে শেষ হয়েছে সেখানে আপনি একটি ইন্টার দিয়ে দিন। ইন্টার দেওয়ার পর এই যে ফাঁকা জায়গাটা অর্থাৎ এই LI এবং এই LI এটা লিস্টটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে, যেহেতু এই কোডসের ভিতরে সাব মেনু থাকবে সেহেতু এই যে LI শুরু হয়েছে এবং LI শেষ হয়েছে এর ভিতরে আপনি আবার কিন্তু আনঅর্ডার লিস্ট হিসাবে নিয়ে আবার কিন্তু মেনু তৈরি করতে পারেন। যদি আবার আপনি এখানে মেনু তৈরি করেন তাহলে এই কোডসের আন্ডারে এইগুলো হয়ে যাবে সাব মেনু, এবং এটাকে আমরা ড্রপ ডাউন মেনু বলে জানি। তো আমরা এইভাবেই ড্রপ ডাউন মেনুটা তৈরি করব। তো চলুন আমরা লিখি। দেখুন আমরা LIটাকে কনভার্ট করে নিলাম অর্থাৎ পার্থক্য করে নিলাম। এবার আমরা সেম ভাবে আমরা UL ট্যাগটা আবার ইউজ করব। UL ট্যাগটা ইউজ করব এবং এখানে আপনি UL ট্যাগটা আবার শেষ করবেন। দেখুন স্টার্টিং এবং এন্ডিং কিন্তু আমার হয়ে গেল। তাহলে UL ট্যাগের ভিতরে কিন্তু আমাকে আবার সবকিছু লেখা লাগবে। তো দেখুন আমাকে এখানে ইউ এবার এল অর্থাৎ ইউএল, যদি কোনো সময় মিস্টেক হয় আপনার দেখবেন একটা অক্ষর লেখেননি, দেখুন আমি এখানে ইউ দিয়ে দিলাম, তাহলে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই ইউএলটাকে শো করতেছে। সুতরাং এই ইউএ কোনো ভুল আছে, তাহলে আমরা এখানে যদি এলটা দিয়ে দিই তাহলে দেখুন এখানে ইউএল এবং ইউএল অর্থাৎ নোটপ্যাড প্লাস প্লাসের এটা আরেকটি সুবিধা, আপনি যখন প্রথম অবস্থায় ট্যাগগুলো লিখবেন কোনো একটা টাইপিং মিস্টেক বা যে কোনো কারণে যদি কোনো ভুল হয় তাহলে এই কালারগুলো দেখে কিন্তু আপনি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার কোথায় ভুল হয়েছে বা কোথায় মিস্টেক হয়েছে। তো আমি এখানে যে ইউএল ট্যাগটি নিলাম এখানে আবার একটি ট্যাব ব্যবহার করে আমি চাচ্ছি যে এখানে আবার 2-3টা বা 3-4টা যে কয়টা আপনার খুশি, যখন যে কয়টা লাগবে তখন সেই কয়টা মেনু আপনি কিন্তু তৈরি করতে পারবেন। তো আমি আপনাদের 2-3টা দেখাচ্ছি। দেখুন LI শুরু করলাম এবং সেমভাবে LI শেষ করলাম, এবং আমরা জানি যে এই যে মেনুর ভিতরে যখন আমরা LI ট্যাগ লিস্ট ট্যাগ নিই সেখানে আমাদের অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হয়, তাহলে এখানেও আমি সেম ভাবে অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করব। তো আমি অ্যাঙ্কর ট্যাগটা যদি ইউজ করি তাহলে আমার এরকম ভাবে হয়ে গেল। এখন অ্যাঙ্কর ট্যাগ যখন আমি ইউজ করলাম তখন আমাদের এখানে একটা হাইপার রেফারেন্স দিয়ে দিতে হয়, অর্থাৎ কোন লোকেশনে এখানে ক্লিক করলে যাবে সেটা নির্দিষ্ট করে দিতে হয়। সেজন্য আপনি লিখবেন HREF, তারপর সমান দেবেন, তারপর ডাবল কোটেশন দিয়ে একটা হ্যাশ দিয়ে রেখে দিলেন। পরে আপনার যখন নির্দিষ্ট ওয়েব লোকেশন আসবে অর্থাৎ লিঙ্ক আসবে সেই লিঙ্কটা আপনি এই হ্যাশে এই যে স্থানটায় এখানে বসায় দিতে পারবেন। তো দেখুন আমি এখানে যেহেতু আমি আজকে আপনাদেরকে HTML CSS এগুলো শেখাচ্ছি সেহেতু আমি এখানে প্রজেক্টের নামও অর্থাৎ যে মেনুটা করছি সাব মেনু এখানে নামও আমি আপনাদেরকে HTML এ দিলাম, HTML5 করতেছি।
তাহলে HTML5 দেখুন আমরা তাহলে এখানে যদি কার্সরটা রেখে শিফট প্রেস করে হোম প্রেস করি তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে এবং Ctrl+D দিলে আমাদের কিন্তু এগুলো পেস্ট হতে থাকবে, কপি হয়ে পেস্ট হয়ে যাবে। তাহলে আমরা এখানে দিয়ে এন্টার দিলে আমাদের এটা সমানভাবে একই মাপে চলে আসবে এবং দেখুন এখানে প্রত্যেকটা HTML5 আছে। তাহলে HTML5 তো আমরা শুধু ইউজ করছি না, এখানে কিন্তু আমরা আরও ইউজ করতেছি, সেটা হলো CSS3। তো যেহেতু আমি তিনটা নিয়েছি আর একটা নাম আমি দিচ্ছি, মনে করুন জাভা ল্যাঙ্গুয়েজের একটা নাম, সেটা দিয়ে দিই জাভা। এখানে 5 নাই, এখানে আমি 10 দিলাম। অর্থাৎ আমরা তিনটা আবার লিস্ট ট্যাগ নিলাম, সেই তিনটা লিস্ট ট্যাগের নাম দিলাম HTML5, CSS3 এবং জাভা। তাহলে এইগুলো আছে কার ভিতরে? দেখুন এই যে li, এই ট্যাগটার ভিতরে কিন্তু এই ইউএলটা আছে। অর্থাৎ আমরা যদি একটু সেভ করে নিই Ctrl+S এবং যদি আমাদের যেখানে রান করা আছে সেখানে যে একটু রিফ্রেশ করি তাহলে কিন্তু আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন আমি প্রথমে বলেছি এই যে HTML এবং কোডস, এখানে এসে দেখুন এই যে HTML5, CSS3 এবং জাভা, এইগুলো যেই সিরিয়ালে ছিল এটা কিন্তু সেই সিরিয়ালে নাই। অর্থাৎ এই যে কোডস এর পাশেই কিন্তু আপনার HTML5, CSS3, জাভা এগুলো চলে আসতেছে। তো এইভাবে আমরা সহজেই করতে পারবো। তো চলুন আমরা কাজটি কমপ্লিট করি। তো দেখুন আমাদের HTML5 এবং CSS3 এবং জাভা, আপনি যখন এইভাবে লিখে ফেলবেন একটা জিনিস, অর্থাৎ HTML5 এই জায়গাটা লিখবেন, CSS3 এই জায়গাটা লিখবেন, জাভাটা এই জায়গায় লিখবেন। দেখুন আমাদের কিন্তু এখানে এই যে লিঙ্কিংটা ছিল, এই লিঙ্কিংটা কিন্তু আসে নাই। এই লিঙ্কিংটা আসে নাই, আপনারা হয়তো একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমাদের মিস্টেকটা কোথায় হয়েছে। অর্থাৎ আমরা HTML-টা কি আসলে সঠিক জায়গায় লিখেছি নাকি কোনো জায়গায় ভুল হয়েছে। তাহলে দেখুন আমরা পূর্বেরটা যদি ফিরে যাই, দেখুন আমাদের HTML-টা লেখা ছিল কিন্তু যেখানে আমাদের href ছিল সেই জায়গাটাই, অর্থাৎ এবং যেখানে href শেষ সেখানে কোডস, কিন্তু আমরা এখানে কোথায় লিখেছি দেখেছেন? এ ট্যাগ অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগটাকে বাদ দিয়ে আমরা লিস্ট ট্যাগে নিয়ে গেছি, সেই কারণে আমাদের লিস্টে আছে, কিন্তু এই যে এই জায়গাটায় লিখলে আমাদের লিঙ্কিং হতো এবং এই জায়গায় লিখলে আমাদের লিঙ্কিং হবে না। কখনো যদি আপনার কাজ করতে যে এরকম হয়ে যায় যে আপনার লিঙ্কিং করলেন, এ ট্যাগ লিখলেন, কিন্তু এরকমভাবে হোম কোডস এইগুলো আসতেছে না, তখন খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে আপনি এই জায়গায় যেটা লেখার কথা ছিল সেটা কিন্তু আপনি এই জায়গায় লিখে ফেলেছেন। সুতরাং আমি আবার এটাকে যদি আমি এখানের থেকে নিয়ে এখানে দিয়ে দিই, কাট করে নিই, তাহলে কিন্তু আমার লিঙ্ক দেখা যাবে। দেখুন এখানে দিয়ে দিলাম HTML5 এবং এখানে যদি আমি CSS3টাও সেমভাবে কাট করে নিই, কাট করে এখানে Ctrl+V দ্বারা পেস্ট করে দিই, Ctrl+V চাপলেই আপনার এটা পেস্ট হয়ে যাবে। এবং কিবোর্ডের শর্টকাটগুলো আস্তে আস্তে আপনাদের সবগুলো বলে দেবো এবং সবগুলো ইউজ করবেন, কিন্তু প্রথম অবস্থায় আপনারা একটু বেশি প্র্যাকটিস করবেন, সেজন্য একটু শর্টকাট কম ইউজ করবেন। তো এখানে Ctrl+V দ্বারা পেস্ট করে দিলেন। তাহলে দেখুন আমরা কিন্তু এখানে HTML5, CSS3 এবং জাভা এইগুলো কিন্তু এখন যথোপযুক্ত স্থানে লিখলাম এবং এখন যদি Ctrl+S দ্বারা সেভ করে দিই, সেভ করে যদি আমাদের যেই ফাইলটা রান করেছিলাম, এই যে আমাদের কোড, অর্থাৎ আমরা যে মেনু বা ড্রপ ডাউন মেনু তৈরি করতেছি, সেই ড্রপ ডাউন মেনু বা শুধু মেনু সেটা আমাদের এখানে শো করতেছে। এখন যদি আমি রিফ্রেশ করি, দেখুন আমাদের কিন্তু HTML5, CSS3, জাভা এগুলো কিন্তু লিঙ্কিং হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছেন, যদি একটু ভুল হয়, একটু যদি আপনি অন্য জায়গায় লেখেন, অর্থাৎ যেখানে যেই জিনিসটা লেখার কথা সেখানেকে বাদ দিয়ে যদি একটু মিস্টেক করে আপনি অন্য কোথাও লিখে ফেলেন, তাহলে কিন্তু এখানে শো করবে না। সুতরাং এইখানে প্রত্যেকটা কোডিং যদি আপনি সঠিকভাবে লেখেন, প্রত্যেকটা কোডিং যদি আপনি যথোপযুক্ত স্থানে লেখেন, তাহলেই কেবল ওয়েবসাইটটিতে শো করবে এবং আপনার কাঙ্ক্ষিত ডিজাইনটি আপনি দেখতে পারবেন। এজন্য এগুলো করার সময় নতুন অবস্থায়, যেহেতু আপনারা প্রথম অর্থাৎ বেসিক শিখতেছেন এবং নতুন ওয়েব ডিজাইন শিখতেছেন, সেহেতু এগুলো খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন এবং মন দিয়ে করবেন। তাহলে দেখবেন যখন আপনি অ্যাডভান্স লেভেল শিখে যাবেন এবং প্রফেশনালি একজন ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার হয়ে যাবেন, তখন দেখবেন এসব কাজ করা আপনার কাছে কিছুই মনে হচ্ছে না এবং এই ভুলগুলো আর কখনোই হবে না। কিন্তু প্রথম অবস্থায় আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে। তো আমি দেখুন এটা কিন্তু লিখে ফেললাম যে আমাদের একটা ড্রপ ডাউন মেনু হিসাবে। তারপর যদি আমি আবার দেখুন এখানে আমাদের ইউএল রয়েছে এবং লাস্টে আমাদের এলআইটা কিন্তু আছে। এই এলআইটাকে বাদ দিয়ে আমরা যদি ইন্টার দিই তাহলে আমাদের দেখুন কমপ্লিট এলআইটা এখানে শেষ। এই এলআইটা কার ভিতর ছিল? এই কোডসের ভিতরে। কোডসের ভিতরে আবার ইউএল, তার ভিতরে আবার এই যে তিনটা এলআই। এখন আমরা যদি শুধু দুইটা লেখা হয়েছে মেনু, অর্থাৎ মেনু হয়েছে হোম এবং কোডস। এই কোডসের আন্ডারে এই যে HTML5, CSS3, জাভা এগুলো হয়েছে ড্রপ ডাউন মেনু বা সাব মেনু। তাহলে এখন যদি আমরা নতুনভাবে অন্য আরও মেনু নিই, তাহলে আমাদের কিন্তু এই এলআই এর
বাইরেই লিখতে হবে। সুতরাং এই এলআইয়ের ভিতরে লিখলে কিন্তু সব ড্রপ ডাউন মেনু হিসাবে তৈরি হয়ে যাবে। আমাদের যেহেতু মেনু তৈরি করবো সেজন্য আমরা এই এলআইয়ের বাইরে আবার নতুনভাবে এলআই ট্যাগটা নিয়ে নেব। তো আমি নিচ্ছি, দেখুন এলআই ট্যাগটা কিন্তু আমার নেওয়া হয়ে গেল। এবার আমরা একইভাবে এলআই ট্যাগে যে আমরা অ্যাঙ্কর ব্যবহার করি সেই অ্যাঙ্কর কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। অর্থাৎ এই ট্যাগ আপনি সহজে মনে রাখবেন। এই ট্যাগটা ব্যবহার করার পর আপনি কি করবেন, এখানে HREF দিয়ে দেবেন, অর্থাৎ হাইপার রেফারেন্স কোন লিঙ্কে এটা ক্লিক করলে যাবে সেটা আপনাকে দিয়ে দিতে হবে। তো আমি একইভাবে দিয়ে দিচ্ছি, দেখুন সরি এই যে, অর্থাৎ এলআই এখান থেকে আমি অ্যাঙ্কর ট্যাগটা দিয়ে দিলাম। এবং এখানে লক্ষ্য করুন আমরা কিন্তু এখানে লিখছিলাম, সেই জন্য কিন্তু আমাদের লিঙ্কিং হয়েছিল না। এই জন্য এই ভুলটা করবেন না, আপনারা লেখার সময় খেয়াল করে লিখবেন যে এখানে লিখছি নাকি এখানে লিখছি। যদি এখানে লিখেন তাহলে লিঙ্কিং হবে, এখানে লিখলে শুধুমাত্র লিস্ট হিসাবে শো করবে। তো আমরা এখানে আরেকটি নাম দিতে পারি, যে আমরা যেহেতু HTML5 CSS3 জাভা এগুলো নাম দিয়েছি, তো এই রিলেটেডই আমি একটি নাম দিচ্ছি। মনে করেন এখানে আমি দিতে পারি, এই যে এখানে আমি ইয়েটা দিয়ে রাখি, যে আমি হ্যাশ দিয়ে রাখলাম, পরে আমি এটা চেঞ্জ করতে পারবো। তো এখানে আমি নাম দিতে পারি প্রজেক্টস, অর্থাৎ HTML5 CSS3 জাভা এইগুলো দিয়ে আমরা ওয়েবসাইট ডিজাইন পরিপূর্ণভাবে করব এবং PHP ওয়ার্ডপ্রেস এগুলো আস্তে আস্তে আপনাদের সম্পূর্ণ দেখাবো। তো আপনারা এগুলো প্রথম অবস্থায় প্র্যাকটিস করবেন। তো আমরা এটার নাম দিলাম প্রজেক্টস, অর্থাৎ প্রজেক্টসের আন্ডারে যদি আমরা আবার কিছু সাব মেনু করতে চাই তাহলে নিশ্চয়ই আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। অর্থাৎ এখানে যেভাবে আমি বলে দিয়েছি এই কাজটা কিন্তু আপনাদের আর বলে দেওয়া লাগবে না। অর্থাৎ এখানে আপনি ইন্টার দেবেন এবং এই এলআই এর ভিতরে কিন্তু আপনি আবার ইউএল ট্যাগ নিয়ে আবার নতুনভাবে ড্রপ ডাউন মেনু তৈরি করবেন। আশা করি জিনিসটা বুঝতেছেন। আর যদি এরপরও না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। তো এই যে দেখুন এলআই, এখানে প্রজেক্ট আছে, প্রজেক্টের ভিতরে যে আমরা সাব মেনু বা ড্রপ ডাউন মেনু তৈরি করছি সেজন্য আমরা একটি ইউএল নিয়ে নিলাম এবং এখানে এন্টার দিলাম। তারপর উপরে দিয়ে এখান থেকে আমি ট্যাব প্রেস করলাম এবং এখানে আমি সেমভাবে এলআই ট্যাগ অর্থাৎ লিস্ট ট্যাগটা আমি নিয়ে নিচ্ছি, লিস্ট ট্যাগ, এবং ট্যাগটা যদি আমি শেষ করে দিই তাহলে কিন্তু আমার কাজ আস্তে আস্তে হয়ে যাবে। তো এলআই ট্যাগটা নেওয়ার পরে বারবার একই কথা, দেখুন আমরা অ্যাঙ্কর ট্যাগ কিন্তু ইউজ করব। কাজ কিন্তু একদম সহজ, অর্থাৎ আপনি যদি একটু প্র্যাকটিস করেন দেখবেন ওয়েব ডিজাইন যে এত সহজ। আপনি কোডিং দেখে যদি ভয় পান যে মনে করেন অনেক কোডিং অনেক কষ্ট করা লাগে, আসলে কিছুই নাই। কন্টিনিউ যদি প্র্যাকটিস করেন এবং মন দিয়ে লেগে থাকেন এর প্রতি, এটা বেশি একটা কোনো কঠিন কাজ নাই। এটা খুব সহজ এবং আনন্দের সাথে আপনি করতে পারবেন এবং আপনার ক্যারিয়ারটাও বিল্ড আপ খুব ভালোভাবে হবে। প্রফেশন হিসাবে ক্যারিয়ার গড়তে পারবেন আপনি। তো দেখুন এখানে এলআই আমি নিলাম এবং সেমভাবে এখানে আমি HREF দিয়ে দেবো। তারপর দেখুন HREF দিয়ে কিন্তু আপনি একটু হ্যাশ দিয়ে রাখলেন। পরবর্তীতে আপনার যখন কোনো রকম লিঙ্ক পাবেন আপনি ওয়েবসাইটে পরিপূর্ণ করবেন, তখন আপনি এখানে সেই লিঙ্কটা বসাই দিবেন। তো এখানে দেখুন আমি যেহেতু প্রজেক্টস আমাদের নাম দিয়েছি, তো আমরা এখানে নাম দিয়ে দিতে পারি যে আমাদের এটা প্রজেক্ট 1। ঠিক আছে, এইভাবে তারপর এখানে রাখলেন আপনি এবং শিফট প্রেস করে হোম প্রেস করলেন, তাহলে আপনার সম্পূর্ণটা ওকে সিলেক্ট হয়ে গেল এবং কন্ট্রোলের ডি দিলে বারবার হতে থাকবে। তো আমি তিনটা করে নিয়েছি, সেজন্য আমি তিনটাই দিলাম। আপনার যখন যেরকম প্রজেক্ট আসবে, অর্থাৎ ক্লায়েন্টের কাজ যেমন আসবে, আপনি যেই ধরনের ওয়েবসাইট তৈরি করতেছেন সেখানে যে কয়টা মেনু, যে কয়টা ড্রপ ডাউন মেনু থাকবে এই সিস্টেমে, অর্থাৎ আপনি আপনার মতো করে তৈরি করবেন এবং এই সিস্টেমগুলো শুধুমাত্র ফলো করে রাখবেন। তো দেখুন এখানে প্রজেক্ট 1 সবগুলো আছে, এখানে শুধুমাত্র নাম্বারগুলো চেঞ্জ করে দিই, তাহলে আমাদের ভিন্ন দেখাবে, ভালো লাগবে। এই যে 1 2 3, অর্থাৎ প্রজেক্ট 1 2 3, তাহলে আমাদের দেখুন এখানে ইউএল এই এলআইটা, অর্থাৎ এই এলআইয়ের ভিতরেই কিন্তু আমরা এইগুলো ড্রপ ডাউন মেনু হিসাবে দিয়ে দিলাম। অর্থাৎ এটা আমাদের মেইন যে মেনুটা আছে সেই মেনু, এবং এটা আমাদের সাব মেনু অথবা ড্রপ ডাউন মেনু, যেটা আপনি বলবেন সেটা একই কথা হবে। তো এবার দেখুন আমাদের এখন আমরা বাইরে আর কিছু লিখি, মেনু দিয়ে একটা লিখি। তো সেমভাবে মেনু লেখার জন্য আপনার এলআই ট্যাগটা নিতে হবে। তো এলআই ট্যাগটা আমি নিলাম। এলআই ট্যাগটা নেওয়ার পরে আপনি অ্যাঙ্কর ট্যাগটা নেবেন। সরি, দেখুন অ্যাঙ্কর ট্যাগটা নিয়ে নিলাম। তো অ্যাঙ্কর ট্যাগ নেওয়ার পর এখানে আপনি HREF দিয়ে দেবেন। একই জিনিস বারবার লিখতে হবে, অর্থাৎ যতগুলো মেনু আপনার থাকবে ততবার এই জিনিসটা লিখতে হবে। তো হ্যাশ দিলেন, দেওয়ার পর এখানে আপনি একটা নাম দিতে পারেন, যে আপনার মেনুটার নাম, মনে করেন কন্ট্যাক্ট দিয়ে দিলাম আমরা।
কন্ট্যাক্ট, তাহলে আমাদের এই মেনুটার নাম হয়ে যাবে কন্ট্যাক্ট। তো এটা হয়ে যাওয়ার পর আপনি এখানে প্রেস করে শিফট এবং হোম প্রেস করলেন, তারপর কন্ট্রোল দিয়ে দিলেন, তো কপি এবং পেস্ট হয়ে গেল, এন্টার দিলেন, এখানে আসলে তো কন্ট্যাক্টের নামটা চেঞ্জ করে দিলেন, আপনি একটা নাম দিলেন অ্যাবাউট, তাহলে নামটা ভিন্ন হয়ে গেল। অর্থাৎ দেখুন আমরা কয়েকটা মেনু করলাম, একটু দিয়ে দেখে নিন ভালো করে। প্রথম আমরা ইউএল ট্যাগ নিয়েছি এবং এই ইউএলটা কিন্তু একদম লাস্টে শেষ, এবং এখানে এলআই, এখানে হোম মেনু, এখানে এলআই নিয়েছি অর্থাৎ লিস্ট ট্যাগ নিয়েছি, এবং কোডসের আন্ডারে অর্থাৎ ভিতরে কিছু ড্রপ ডাউন মেনু আমরা তৈরি করেছি, সেগুলো কিন্তু HTML5, CSS3, জাভা, এবং এখানে দেখুন এলআই নিয়েছি, এবং এখানে প্রজেক্ট ছিল, প্রজেক্টসের ভিতরে কিন্তু আমরা ইউএল ট্যাগটা নিয়েছি, এবং এই দুটা নর্মালি আমাদের যে মেনু সেই মেনুর মতো। তো আমরা এটা যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং এটাকে যদি আমরা রান করা আছে সেখানে যে রিফ্রেশ করি, দেখুন এরকম ছিল, আমাদের এরকম হয়ে গেছে। অর্থাৎ এই HTML-টা মেনু, কোডসটা মেনু, কোডসের আন্ডারে আছে HTML5, CSS3, জাভা, এগুলো সব সাব মেনু। আমি তিনটা করে দেখালাম। আপনারা আপনাদের প্রজেক্ট অনুযায়ী আপনাদের ক্লায়েন্ট বা যখন আপনি ফ্রিল্যান্সিং করবেন তখন ক্লায়েন্ট যেই রিকোয়ারমেন্টটা আপনাকে দেবে সেইভাবে কিন্তু আপনি ড্রপডাউন মেনুগুলো তৈরি করতে পারবেন। তারপর দেখুন প্রজেক্টটা আমাদের মেনু, রিয়েল মেনু অর্থাৎ মেইন মেনু, এবং এর আন্ডারে এর ভিতরে দেখুন আমাদের কিছু সাব মেনু অথবা ড্রপডাউন মেনু কিন্তু আছে, এবং লাস্টে যে কন্ট্যাক্ট এবং অ্যাবাউট, এই দুটা অনুরূপভাবে হোম, কোডস এবং প্রজেক্টসের মতোই মেনু। তাহলে আমরা এগুলো এরকম থাকলে তো আর আমাদের ওয়েবসাইটের মতো দেখাবে না, অর্থাৎ একটা ওয়েবসাইটে কিন্তু এইভাবে আর মেনু থাকে না। সুতরাং আমরা পূর্বে দেখেছি যে ওয়ার্ডপ্রেস যখন এই যে থিম ফরেস্ট সাইটটাকে আমরা যাই, তখন এই ওয়ার্ডপ্রেসে নিয়ে গেলে দেখুন কত সুন্দরভাবে মেনুগুলো সাজানো আছে, অর্থাৎ ড্রপ ডাউন মেনুগুলো সুন্দর করে সাজানো আছে, এই জন্য কালার কম্বিনেশন সব কিছু কিন্তু কমপ্লিট করা আছে। তো আমাদেরও এইভাবে কিছুটা করতে হবে। তো সেই জন্য আমি আপনাদের একটু দেখাই, চলুন কোডে যাওয়ার পর আমরা যে এখানে লিখলাম, দেখুন প্রথম থেকে বোঝাই, অর্থাৎ ইউএল ট্যাগটা আমরা এখানে নিয়েছি। তো আমি আজকে আপনাদেরকে বলেছি যে আমরা একটা ফাইলেই index.html, এই index.html ফাইলেই সিএসএস লিখবো, অর্থাৎ ইন্টারনালি সিএসএস লিখবো। আরেকটা বিষয় বলে রাখি, সিএসএস ব্যবহার করা যায় তিনটা ওয়েতে। একটা হলো এক্সটার্নাল, যেটা আমি ইতিপূর্বে টিউটোরিয়াল 2-3টাতে দেখাইছি, যে এক্সটার্নালি বাইরে আলাদাভাবে style.css ফোল্ডার নিয়ে যেইভাবে সিএসএস ব্যবহার করে সেটাকে বলা হয় এক্সটার্নাল। আরেকটা সিএসএস হলো ইন্টারনাল, যেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো, এবং আরেকটি সিএসএস ব্যবহার করার ওয়ে হলো ইনলাইন, অর্থাৎ এই লাইনের ভিতরে যদি আপনি কোনো সিএসএস ব্যবহার করে দেন সেটা হয়ে যাবে আপনার ইনলাইন। তাহলে তিনটা ওয়েতে কিন্তু আপনি style.css অর্থাৎ সিএসএস ব্যবহার করতে পারেন। তো আমি প্রত্যেকটা প্রকার দেখাবো, যখন আপনি প্রজেক্টে কাজ করবেন তখন আপনি এক্সটার্নাল ভাবেই ইউজ করবেন, এবং বড় বড় প্রজেক্টগুলোই এক্সটার্নাল ভাবে ইউজ করলেই আপনার সুবিধা হবে। অর্থাৎ ইতিপূর্বে যেভাবে দেখেছি সেইভাবে আমরা শুরু করব। তো এই পর্বটা আমি চাচ্ছি যে আপনাদের যেন ইন্টারনালি কিভাবে ব্যবহার করতে হয় সিএসএসটা সেটাও আপনারা জানেন। সেজন্য আমি এই টিউটোরিয়ালটাই, অর্থাৎ ড্রপ ডাউন মেনু কিভাবে তৈরি করতে হবে, সেজন্য আমি এই স্টাইলটা অর্থাৎ সিএসএস কিভাবে ব্যবহার করতে হবে সেই ব্যবহারটা আমি ইন্টারনালি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমরা এখানে ইউএল ট্যাগ নিয়েছিলাম। তো ইউএল ট্যাগ যখন নিয়েছিলাম তখন আমরা ইতিপূর্বে যখন মেনু তৈরি করেছি তখন ডিভ নিয়ে মেইন মেনু, এগুলো কিন্তু আমরা কথাগুলো জানি, অর্থাৎ বলা হয়েছে। আর যারা নতুন একদম মেনু তৈরি করতে পারেন না তারা দয়া করে আমার চ্যানেলে যাবেন, এবং এই যে দেখুন ওয়েব ডিজাইন বলে প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাওয়ার পর ওয়েব ডিজাইন টিউটোরিয়াল, এখানে আপনি খুব সহজে দেখবেন মেনু, লেআউট, যতগুলো টিউটোরিয়াল আমি দেবো সবগুলো এখানে থাকবে, আপনি এখান থেকে দেখে নেবেন, তাহলে পরবর্তী টিউটোরিয়ালগুলো আপনার জন্য সুবিধা হবে। অর্থাৎ প্রিভিয়াসগুলো যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন নেক্সট টিউটোরিয়ালগুলো আপনার জন্য ইজি হবে। তো চলুন আমরা নোটপ্যাড প্লাস প্লাসে যাই। তো আমরা যেহেতু ডিপ ব্যবহার করা গতদিন দেখছিলাম, সেহেতু আমরা এখানে ডিপ ব্যবহারটাই করি। তাহলে এখানে ডিপ ব্যবহার করি, ডিআইভি বলবেন বা ডিপ, যে কোনো কিছু আপনি একটা নাম দিলেন। এবার এই ডিপটার আপনি মনে করেন একটি নাম দিয়ে দিলেন। নাম দিতে গেলে আমি ক্লাস এবং আইডি দুইটা ব্যবহারের সম্পর্কে বলেছি। তো ইতিপূর্বে যেহেতু আমি ক্লাস দেখাচ্ছি এখনও ক্লাসটা দিয়েই দেখাচ্ছি। তো ক্লাস দেওয়ার পর আপনি দেবেন, তারপরে ডাবল কোটেশন দিলেন। তো ক্লাস দিয়ে একটা নাম দিয়ে দিলেন আপনি এখানে, যে মেনু, যে এটার নাম হলো মেনু। তো মেনু নাম দেওয়ার পর আপনি এখানে ডিপটা শেষ করে দেন। এই ডিপটাকে আর বেশি দূর কাজ করতে হবে না, আমি আপনাদের পরিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করতেছি। তো ডিপ নিলাম, তারপর ক্লাস দিয়ে একটা নাম দিয়ে দিলাম, যেহেতু আমরা একটা মেনু তৈরি করব। তারপর আমাদের থাকবে ন্যাপ অর্থাৎ নেভিগেশন বার অর্থাৎ সাব মেনু বা ড্রপ ডাউন মেনু, সেজন্য আমরা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা নেবো এবং প্রত্যেকটাই আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাবো। তো দেখুন আমি ডিপ ট্যাগটা যদি শেষ করে দিই তাহলে কিন্তু আমার সেমভাবে ট্যাগটা শেষ করতে হবে। তো আমি ডিপ ট্যাগটা এখানে শেষ করে দিলাম, জাস্ট এখানে নামটা আমি লিখে রাখলাম, এটা হলো মেনু।
এবার দেখুন মেনু যখন হয়ে গেল, এই মেনুর ভিতরে যে যতগুলো আছে, অর্থাৎ এই যে ইউএল যেখান থেকে শুরু, এই ইউএলটা যেখান থেকে শুরু হয়েছে তার পূর্বে আমরা যদি এটা যেহেতু ড্রপ ডাউন মেনু করতেছি, সেহেতু এটা যদি আমরা আলাদাভাবে কোনো নাম দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হয়। এই জন্য আমি NAV অর্থাৎ ন্যাপ ব্যবহার করতে পারেন। দেখুন আমরা লিখছি NAV, এটা লেখার পর যদি আপনি এটার ক্লাস দিয়ে দেন, যে ক্লাস দিয়ে নাম দিয়ে দিলেন, ক্লাস দিয়ে আপনি একটা নাম দিয়ে দিলেন, নামটাও মনে করেন আমি NAV দিচ্ছি। অর্থাৎ আপনার ইচ্ছা, আপনি যেই নামে বুঝতে পারবেন ভালোভাবে ক্লিয়ার মনে থাকবে, অর্থাৎ বাছাই করা যাবে আপনার কোডিং থেকে আপনি কোন নামে কোন ক্লাসটা ডিক্লেয়ার করেছেন, আপনি সেই নামটা আপনি এখানে দিবেন। তো আমি যখন এখানে NAV লিখলাম এবং এখানে আমি ট্যাগটা শুরু করছিলাম, সেই শুরুর ট্যাগটা কমপ্লিট হলো, অর্থাৎ NAV এটা কমপ্লিট। তাহলে আমার ইউএল একদম লাস্টে এখানে, তাহলে আমি এখানে সেমভাবে ওই যে NAV যে ট্যাগটা নিলাম ওই ট্যাগটা কিন্তু আমি এখানে কমপ্লিট করে দিতে পারি। তো দেখুন আমি কমপ্লিট করলাম, এখানে যদি আমি ক্লিক করি দেখুন আমার এখানে কিন্তু ওকে হয়ে গেল। অর্থাৎ আমি নেভিগেশন, অর্থাৎ আমি যে ড্রপ ডাউন মেনু তৈরি করব সেটা বোঝানোর জন্য কিন্তু আমি এই নাম নিয়ে আমি একটা ক্লাসের NAV নাম দিলাম, আপনি আপনার মন মতো নাম দিতে পারেন। তো আমি এভাবে দিয়ে এই HTML-টা কমপ্লিট করলাম। তো এই HTML কমপ্লিট হয়ে গেল। তো যেহেতু আমরা এক্সটার্নাল ভাবে CSS করব না, ইন্টারনাল ভাবে করব, সেহেতু CSS-টা আমরা কোথায় লিখবো, এরকম প্রশ্ন আসতে পারে যে এগুলো তো সব আমরা HTML কোড লিখছি, তো CSS কোথায় লিখবো। তো সেজন্য কোনো সমস্যা নেই, আমরা CSS লিখবো, আপনাদেরকে দেখা দিচ্ছি। এই যে হেড ট্যাগটা যেখান থেকে শুরু যেখানে শেষ, এই হেড ট্যাগের পরে আপনি কি ইন্টার দেবেন, হেড ট্যাগের পরে আপনি যদি ইন্টার দিয়ে দেন, সরি HEAD হেড, হেড ট্যাগের পরে আপনি একটা ইন্টার দিলেন, ইন্টার দেওয়ার পর দেখুন বডির ওপরে এবং হেডের নিচে, তো বডির ওপরে এবং হেডের নিচে যদি আপনি ইন্টার দেওয়ার পর যে ফাঁকা স্পেসটা পাবেন, এখানে আপনি HTML এর একটি ট্যাগ ব্যবহার করবেন। সেই ট্যাগটা হলো স্টাইল ট্যাগ। নামটা শুনে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে আমরা এখানেই সেই style.css যে ফাইলগুলো কাজ করি সেই কাজটা কিন্তু আমরা পরিপূর্ণভাবে এখানেই করব। তো আমি লিখছি স্টাইল। তো দেখুন আমি ট্যাগটা শুরু করলাম এবং শেষ করলাম, এখন এখানে আমি ইন্টার দিলাম এবং এখানে আমি একটা ট্যাব ব্যবহার করলাম। তো দেখুন স্টাইল যে ট্যাগটা শুরু করেছি যে শেষ করেছি, এখানেই মূলত আমি এই যে মেনু তৈরি করলাম ড্রপ ডাউন মেনু, এই ড্রপ ডাউন মেনুটা কিভাবে আরো আকর্ষণীয় হবে, কিভাবে আমি লিখলে মেনুটা সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং আমার চাহিদা মতো হবে, অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে যেমন বলবে সেইভাবে আপনি ইনস্ট্রাকশন অনুযায়ী ড্রপ ডাউন মেনুটা ডিজাইন করবেন। তো আমি ইন্টারনালি যদি করতে চাই তাহলে এখানে আপনি style.css নেবেন, অর্থাৎ স্টাইল একটা ট্যাগ নেবেন এবং শেষ করবেন, এর মাঝখানে আপনি CSS এর কোডিংগুলো সব লিখবেন, তাহলে আপনার হয়ে গেল ইন্টারনালি, অর্থাৎ একটা HTML ডকুমেন্টের ভিতরেই আপনার ড্রপ ডাউন মেনুতে ব্যবহৃত সমস্ত CSS গুলো আপনার কমপ্লিট হয়ে গেল। তো দেখুন এখানে আমি যখন স্টাইল নিয়েছি, এখানে আমি একটা নাম দিয়ে দিতে পারি, অর্থাৎ এই স্টাইলটা কোন টাইপের হবে সেই টাইপটা কিন্তু আমরা দিয়ে দিতে পারি। তাহলে টাইপটা আপনি দিয়ে দেন। তো টাইপটা যেহেতু আমাদের স্টাইল আমরা লেখালেখি করি, তাহলে আমরা এখানে টাইপটা কিন্তু খুব সহজে text/CSS, আমরা যখন লিঙ্কিং করছিলাম ট্যাগে হেডের ভিতরে এই টাইটেল নিচে, তখন কিন্তু এই কথাটা লেখা ছিল, অর্থাৎ টাইপ text/CSS। তাহলে আমাদের কিন্তু এই স্টাইল দিয়ে আমরা টাইপ টেক্সট আর CSS এটাকেই কোডিং করব। তো দেখুন এখানে আমরা জানি ডিফল্টভাবে একটা সূত্র আপনাকে লিখে রাখতে হবে, অর্থাৎ একটা কোড লিখতে হবে, তাহলে আপনার ওয়েব ডিজাইন যখন আপনি করবেন, এই যে রান যখন আপনি করছেন, এখানে কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না। তো সেই ডিফল্ট কোডটা আমরা লিখে রাখি, অর্থাৎ যেটা আপনার স্টার চিহ্ন দিয়ে লিখতে হয়, স্টার চিহ্ন দিলাম এবং আপনি একইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিবেন। তো সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমি যদি আপনাদের ভেঙে ভেঙে দেখাই যে কত বড় হবে জিনিসটা, অর্থাৎ পার্ট বাই পার্ট আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি ওখানে ব্র্যাকেট দিয়েছি এবং এই ব্র্যাকেটের ভিতরে কিন্তু এই লেখাগুলো লিখতেছি। তো এখানে আপনি মার্জিন দেন, দেখুন চলে এসছে মার্জিন, আপনি 0 দিয়ে দিন। তো মার্জিন 0 আমি আজকে ভেঙে ভেঙে লিখে দেখাবো আপনাদের, অনেকে হয়তো এক লাইনে লিখলে বুঝতে পারবেন না, সেজন্য আমি প্রত্যেকটা লাইন বাই লাইন ইন্টার দিয়ে ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো। তারপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন, আমি আবার অন্যভাবে বুঝিয়ে আপনাদেরকে বোঝাবো। তো আমি যদি মার্জিন 0 দিলাম এবং এখানে আপনারা জানেন প্যাডিং 0 দিতে হয়, প্যাডিং আমি 0 দিয়ে রাখলাম প্রথম অবস্থায়, পরবর্তীতে যদি আমাদের লাগে তখন আমরা বাড়িয়ে নিতে পারবো। তো মার্জিন 0 এবং প্যাডিং 0টা আমরা দিয়ে দিলাম। তো আমাদের দেখুন স্টার্ট দিয়ে যেটা আমরা লিখছিলাম এটার কাজ কিন্তু শেষ হয়ে গেল। এবার আমি আরেকটা ইন্টার দিই, অর্থাৎ পরবর্তী ধাপে আমি চলে যাই, আমি কি করতে চাচ্ছি।
তো দেখুন আমরা যে বডিটা দিয়েছি এটা আমাদের টোটালটা বডি, কিন্তু এখানে আমরা একটা কালার সেট করে দিতে পারবো, অর্থাৎ এই যে সাদা দেখা যাচ্ছে বা ব্রাউজারের যে কালারটা সেই কালারটা দেখা যাচ্ছে, এখানে আমরা আমাদের মন মতন কালারটা দিতে পারবো। তো আমি যাই নোটপ্যাডে, এখানে এখানে দেখুন আমরা আগেই বলেছি যেই ট্যাগটা আসলে নাম আছে বডি, অর্থাৎ HTML এই যে একটা ট্যাগ, এই বডি ট্যাগটা যখন আপনি CSS এ ব্যবহার করবেন তখন ডাইরেক্টলি বডি লিখে দিলেই আপনার ওটা CSS পেয়ে যাবে। তাহলে আমি বডি লেখার পর আপনি ঠিকভাবে ব্র্যাকেট দিন এবং আমি ভেঙে ভেঙে দেখাবো আজকে ইন্টার দিলাম এবং এখানে একটা ট্যাব ব্যবহার করলাম। তো বডি ট্যাগের ভিতরে আমি কি লিখতে পারি, যেহেতু আমাদের একটা কালার দেওয়া আছে আমরা এখানে নতুন একটা কালার দিয়ে দিতে পারি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ড চলে এসেছে, আপনি ইন্টার দেবেন, প্রথম অবস্থায় একটু লিখবেন, তারপর থেকে শর্টকাটগুলো ইউজ করবেন। তো ব্যাকগ্রাউন্ড কালার আপনাদের বলে দিলাম পিক্সি সফটওয়্যারের মাধ্যমে আপনার ব্যাকগ্রাউন্ডের বা যে কোনো কালার আপনি নির্ধারণ করতে পারবেন। তো আমি 3টা দিলাম এবং এখানে যদি আমি সেমিকোলন দিই, এখন দেখুন কন্ট্রোল S দিয়ে আমি যদি এটাকে রান করি, অর্থাৎ আমাদের রান করা আছে, রিফ্রেশ করি, তাহলে দেখুন আমাদের কিন্তু একটা কালার তৈরি হয়ে গেছে। তো আস্তে আস্তে আমরা প্রত্যেকটাই দেখুন CSS এর মাধ্যমে সব কিছুই করে ফেলবো, হয়তো মার্জিন 0 প্যাডিং 0, সেই জন্য কিন্তু আমাদের এগুলো সব এক কোণায় চলে গিয়েছে, অর্থাৎ সবগুলো এক জায়গায় এসে গিয়েছে। তো এইগুলোকে আমরা মেনু কীভাবে তৈরি করবো স্টেপ বাই স্টেপ দেখুন এবং একটু আয়ত্ত করার চেষ্টা করুন এবং প্র্যাকটিস করুন বারবার, তাহলে দেখবেন আপনার জন্য এই ড্রপডাউন মেনু তৈরি করার কোনো ব্যাপারই নাই, অর্থাৎ ইজিভাবে আপনি তৈরি করতে পারবেন। তো দেখুন আমি ওটা কালার দিলাম, আমি বলেছি যে লাইন ভেঙে ভেঙে লিখবো আজকে, অর্থাৎ এক লাইনে সবগুলো লিখলে হয়তো অনেকেই গুলাই ফেলতে পারেন যে বোঝা যাচ্ছে না, কঠিন হয়ে যাচ্ছে, সেজন্য আমি লাইন পার্ট বাই পার্ট করবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে আপনি একটা দিয়ে দিতে পারেন যে আপনার ওয়েবসাইটে যে ফন্টগুলো থাকবে সেই ফন্টের একটা সাইজ, নির্দিষ্ট সাইজ আপনি দিয়ে দিতে পারেন। তো আমি এখানে ফন্ট দেখুন ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ সব কিছু চলে আসবে, আপনি ফন্ট সাইজ দিলাম, ফন্ট সাইজ আপনি মনে করেন 16 পিক্সেল দিলেন, তাহলে 16 পিক্সেল, তাহলে ফন্ট সাইজ আমি দিলাম 16 পিক্সেল। ফন্ট সাইজের পরে আমি ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিতে পারি, একটু আগে যেটা দেখালাম ফন্ট, দেখুন ফন্ট ফ্যামিলি চলে এসেছে, ইন্টার প্রেস করবেন তাহলে ওখানে চলে যাবে এবং কলম দিলেন ফন্ট ফ্যামিলি। আমি গতদিন এরিয়াল নাম বলছিলাম, আজকে মনে করেন আরেকটু বেশি করে যদি আমরা করি যে এখান থেকে SERIF সেন্সেরিফ, অর্থাৎ সেন্সেরিফ যদি আপনি দিতে চান এবং একটা কমা ব্যবহার করবেন এবং এরিয়াল যেহেতু গতদিন ব্যবহার করেছিলাম এরিয়ালটা আমরা লিখে রাখছি, এরিয়াল ফন্টটাও ভালো, এরিয়াল। আস্তে আস্তে আপনি বুঝে ফেলবেন যে কোন ফন্টগুলো কোথায় ইউজ করা হয়, কোন ফন্টটা কেন ইউজ করতে হবে, এগুলো আপনি সম্পূর্ণই বুঝে ফেলবেন আস্তে আস্তে। তো আপনি এগুলো প্র্যাকটিস করবেন এবং ফন্টে যদি কোনো সমস্যা থাকে, যদি আপনার বুঝতে সমস্যা হয়, তাহলে বিভিন্ন ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর মানুষগুলো কীভাবে ওয়েবসাইটে ফন্টগুলো ব্যবহার করেছে, কোথায় কোন ফন্ট, এগুলো আপনি ভালোভাবে দেখবেন, তাহলে আপনার ইজি হয়ে যাবে আস্তে আস্তে। তো দেখুন আমি যখন এরিয়াল লিখলাম এবং এখানে আমার অলরেডি আমার ব্র্যাকেট কিন্তু ক্লোজ করা আছে। তো আমি এখানে এই পর্যন্ত দিলাম, যে ব্যাকগ্রাউন্ড দিলাম, ফন্ট সাইজ দিলাম এবং ফন্ট ফ্যামিলি নাম দিয়ে দিলাম। আপনি আরও দিতে পারেন ফন্ট ফ্যামিলি, যতগুলো ফন্ট আছে আপনার যেগুলো প্রজেক্টে লাগবে, যেই ফন্টগুলো আপনি চান আপনার ওয়েবসাইটে শো করুক সেই ফন্টগুলো আপনি এখানে দিয়ে দেবেন। তারপর আমি আবার ইন্টার দিলাম। এবার আমার দ্বিতীয় যে কাজ, আমি দেখুন এখানে NAV নিয়েছিলাম এবং ক্লাস দিয়ে ডিক্লেয়ার করে এলাম। আমি আগেই বলেছি ক্লাস দিয়ে যদি HTML কোনো কিছু আমরা করি তাহলে ডট চিহ্ন দিয়ে আমাদেরকে CSS করতে হয়, আর যদি এখানে আমি আইডি নিতাম তাহলে হ্যাশ চিহ্ন দিয়ে আমাদের এখানে রেডি করতে হতো। তাহলে আমি যেহেতু ক্লাস নিয়েছি সেহেতু আমি একটা ডট দেবো এবং NAV লিখে দিলাম, অর্থাৎ NAV দিয়ে আমি যদি সেকেন্ড ব্র্যাকেট দিই, অর্থাৎ NAV তে যা যা নিয়েছি আমরা, অর্থাৎ ন্যাবের অংশই কিন্তু পুরাটা, তাহলে এখানে আমরা যা কিছু করব সব কিছু ন্যাবটাই পরিবর্তন হবে এবং পরিবর্তন হবে, যা কিছু আমরা করতে চাবো তাই হবে। তো ন্যাব যখন আমি নিলাম, নেওয়ার পরে এর একটা নির্দিষ্ট উইথ দিয়ে দিতে পারি, অর্থাৎ কোন চওড়া হবে, কত প্রশস্ত হবে সেই জিনিসটা কিন্তু আমরা দিয়ে দিতে পারি। তাহলে আমরা দিই WIDTH, দেখুন এখানে চলে আসবে, আপনি এখান থেকে ইন্টার দেবেন এবং এখানে কলম দিয়ে আপনি একটা দিয়ে দিলেন, মনে করেন আমি এখানে 1100 পিক্সেল দিলাম, তো আমি উইথ দিলাম 1100 পিক্সেল। এবার আমি ইন্টার দিই আবার 1100 পিক্সেল, যদি আমি উইথ দিই এখানে একটা হাইট দিতে হবে, হাইট বানানটা দেখুন HIGHT, দেখুন চলে এসেছে, এখানে আপনি ইন্টার দিয়ে কলম দেন, এখানে দিলেন মনে করেন আপনি, যেহেতু মেনু ড্রপডাউন মেনু সেহেতু আমাদের এই যে মেনুগুলো দেখছেন মেনুগুলো চওড়া কিন্তু বেশি একটা হয় না, অর্থাৎ এই দিকে বেশি প্রশস্ত হয় এবং এই দিকে কম প্রশস্ত হয়, তাহলে আমি এখানে একটা কম দিই, অর্থাৎ 60 দিতে পারি পিক্সেল। তো আমাদের হাইট এবং ওয়াইড কমপ্লিট হলো। এবার আমরা এখানে মার্জিন দিতে পারি, চলে এসেছে, এখান থেকে আপনি মার্জিন 0 করে দেবেন। আরেকটা বিষয় করতে পারেন, মার্জিন 0 দিয়ে অটো লিখে দেবেন, তাহলে আপনার মাঝখানে চলে যাবে,
মার্জিন 0 অটো। তাহলে আমি মার্জিন 0 করে দিলাম। এবং এখানে যদি আমরা একটা বর্ডার ব্যবহার করতে পারি, যে আমাদের এই যে মেনুগুলো হয়, মেনুতে যদি আমরা একটা বর্ডার ব্যবহার করতে পারি তাহলে আমার বর্ডার আর সুন্দর লাগে মেনুটা, তাহলে বর্ডার দিয়ে দেবেন একটু। গতদিন আমি দেখাইছি সেজন্য বিস্তারিত বলছি না। আর আপনারা যদি সমস্যা ফেস করেন তাহলে পূর্বের টিউটোরিয়ালে দেখবেন। দেখুন বর্ডারের পরে যদি আপনি একটি রেডিয়াস দিয়ে দেন, অর্থাৎ বর্ডারটা একটু গোল আকারের যদি এরকম ধরনের থাকবে, তখন কিন্তু বর্ডারটা দেখতে আপনার সুন্দর হবে। অর্থাৎ বর্ডার রেডিয়াস যদি আপনি দিয়ে দেন, শুধু বর্ডার দিলেও আপনার হবে। শুধু শুধু ইয়ে করে লাভ নেই। বর্ডার আপনি এখানে দিলেন, মনে করেন 5 পিক্সেল দিয়ে দিলেন। বর্ডার দিয়ে আপনি করেন দিলেন 5 পিক্সেল, অর্থাৎ 5 px লিখলে পিক্সেল হয়ে যাবে। তো আমি দেখুন এখানে লিখেছি। এবার আপনি এখান থেকে এটা ইন্টার দিয়ে দিলাম, যেহেতু আমি আলাদা আলাদা লিখবো আজকে। তাহলে বর্ডার আমি দিলাম 5 পিক্সেল, ঠিক আছে। বর্ডার দিয়ে দিলাম 5 পিক্সেল। তো বর্ডার 5 পিক্সেল দেওয়ার পর আমরা যদি, এটা তো আমাদের আর কিছু লেখার তেমন একটা দরকার নেই, অর্থাৎ নেভিগেশন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপর আপনি দেখুন আমাদের কিন্তু ইউএল ট্যাগ অনেক ইউজ করা হয়েছে, এবং এলআই ট্যাগ, এলআই এ, এলআই হোভার, এগুলো সব ইউজ করা হয়েছে। তো আমরা এখানে প্রথমে সিঙ্গেল নেব, অর্থাৎ ইউএল নেব এবং এলআই নেব। তাহলে ইউএল, তারপর এলআই, এবং এখানে আমরা ব্র্যাকেট দিয়ে রাখলাম। তাহলে আমরা এর ভিতরে ইউএল এবং এলআই এর কিছু ফাংশনালিটি লিখবো, যে আমরা কিভাবে চাচ্ছি ইউএল এবং এলআই। তো আমরা জানি যে লিস্টে আমাদের লিস্ট স্টাইল থাকে, তো আমরা এখান থেকে লিস্ট স্টাইল নান করে দিতে পারি। লিস্টে দেখুন এখানে চলে আসবে, আপনি দেবেন লিস্ট স্টাইল নান করে দেন, এখানে চলে আসবে লিস্ট স্টাইল নান। তারপর আপনি এন্টার দিলেন। লিস্ট স্টাইল নান করার পরে আমরা এই যে আমাদের যে ইউএল এবং এলআই, এর একটা উইথ দিয়ে দিতে পারি আলাদা করে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি উইথ, যদি আমরা দিই মনে করেন 200 পিক্সেল দিলাম, 200 পিক্সেল উইথ, এবং সেমিকোলন ব্যবহার করলেন। এবার আমাদের যে ওয়েবসাইটের লেখাগুলো লাইন থাকে, এই যে একটা লাইন থেকে আরেকটা লাইন, এই লাইনের একটা হাইট যদি আমরা দিয়ে দিতে পারি, তাহলে লেখাগুলো কিন্তু আরও স্ট্রং হয় এবং সৌন্দর্য বৃদ্ধি পায়। তাহলে আমরা লাইন হাইট ব্যবহার করতে পারি। এদিকে লাইন হাইট চলে এসেছে। এখান থেকে যদি আপনি লাইন হাইটটা মনে করেন 60 পিক্সেল দিলেন, একটু আগে দিয়েছিলাম আমরা, সেম তাই দিচ্ছি 60 পিক্সেল। এবার আপনি সেমিকোলন ব্যবহার করলেন এবং এন্টার দিলেন। তো লাইন হাইট আমরা দিলাম 60 পিক্সেল। এবার আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমাদের লেখাগুলোর, অর্থাৎ ইউএল এবং এলআই, এটা কোন পজিশনে থাকবে সেটা নির্দিষ্ট করে দিতে পারি। সেজন্য আপনি পজিশন লিখবেন, পিও এসআই, পজিশন চলে এসেছে। এবার এখান থেকে আপনি পজিশন যদি দিতে পারেন, রিলেটিভ দিতে পারেন, রিলেটিভ, ওকে। তো রিলেটিভ দিলেন। রিলেটিভ দেওয়ার পর আপনি সেমিকোলন ব্যবহার করেন এবং এন্টার দিলেন। আমি বারবার কিন্তু এই ধাপে ধাপে লিখছি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এই পাশাপাশি লিখলে অনেক সময় ভুলাই ফেলেন বা আওলায় যায়, সেজন্য কিন্তু আমি সিরিয়াল বাই সিরিয়াল লিখতেছি এবং স্লো লিখতেছি অনেক, যেন আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়। কারণ যারা নতুন আছে তারা যদি অ্যাডভান্স লেভেলভাবে লেখা হয় তাহলে অনেকটাই বুঝতে পারে না এবং শেখার দিকে মন হারিয়ে ফেলে, এবং কঠিন বলে সেগুলো আর শেখে না। এজন্য খুব আস্তে আস্তে এবং ধীরেভাবে এবং খুব সহজ উপায়ে কিন্তু আমি লেখার চেষ্টা করতেছি। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন, আমি বুঝাবো। তো রিলেটিভ দিলাম, এবং এখানে ইউএল এবং এলআই এর কাজ আমরা করতেছি। এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড আমি দিই, দেখুন ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। এবং কলম দিবেন, কলম দিয়ে আপনি একটা কালার দিয়ে দেবেন আপনার যে পছন্দ। আমি আমার মন মতো একটি কালার দিয়ে দিলাম, আপনি আপনার পছন্দ মতন একটা কালার দেবেন। এবার যদি আমরা ওই যে রেডিয়াস দিয়ে বর্ডার দিয়েছিলাম, ওই বর্ডারে যদি আমরা একটা শ্যাডো দিতে চাই, তাহলে আমরা কিন্তু বক্স শ্যাডো দিয়ে দিতে পারি। বক্স দিয়ে আমরা যদি শ্যাডো ব্যবহার করি, বক্স শ্যাডো যদি আমরা একটা ব্যবহার করি, তাহলে এখানে কলম দিবেন। কলম দেওয়ার পর আমরা এখানে কিন্তু কয়েকটা অপশন লিখে দিতে পারি। যেমন প্রথমটা 0 পিক্সেল লিখলাম, স্পেস দিবেন। তারপর একটা 2 পিক্সেল দিলাম, আমি বুঝাচ্ছি জিনিসগুলো। 0 পিক্সেল স্পেস 2 পিক্সেল স্পেস, আপনি এখানে আরেকটা দিতে পারেন, 5 পিক্সেল দিতে পারেন। 5 পিক্সেল আমি বুঝাচ্ছি সম্পূর্ণ আপনাদের। তাহলে 0 2 5, এখানে মোট 4টা দিতে হয়। তাহলে আরেকটা মনে করেন আমি 0 পিক্সেল দিলাম। তাহলে এই সাইডটা দেওয়ার একটা সুবিধা আছে, আমি দেখাচ্ছি। পিক্সেল, এখানে আপনি কালারের একটা নাম বলে দেন,
অর্থাৎ এই যে বক্স শ্যাডো যে কালারটা হবে সেই কালারটা কিন্তু আপনি নাম এখানে বলে দিলাম। আমি মনে করি গ্রে কালার দিলাম, ওয়াই, অর্থাৎ গ্রে কালারটা আমি দিলাম এবং আমার সেমিকোলনটা ক্লোজ করলাম। তো সেমিকোলন ক্লোজ করার পরে আমরা আরেকটু কাজ করতে পারি। আমাদের যে লেখাগুলো থাকে, যখন আমরা একটু রান করি, এই যে লেখাগুলো আছে এই লেখাগুলোর আমরা কিছু টেক্সট অ্যালাইন, অর্থাৎ আমাদের টেক্সটটা সেন্টারে থাকবে না মাঝে থাকবে না কোথায় থাকবে সেটা কিন্তু আমরা নির্দিষ্ট করে দিতে পারি। অর্থাৎ একটা বক্স করা রয়েছে, দেখুন এখানে যদি ড্রপ ডাউন মেনুটা লেখা আছে, এটা এই কর্নারে লেখা আছে, এখানে কিন্তু জায়গাটা অনেক ফাঁকা, তাহলে আমরা যদি এটা সেন্টার করতাম তাহলে ড্রপ ডাউন মেনুটা এই জায়গাটা থাকতো। তো সেই কাজগুলো আমরা এই মেনুর ভিতরে করব। তো আমি আজকে লিখি আগে, তারপর আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাচ্ছি। তো আমি এখানে যদি এন্টার দিই, এন্টার দেওয়ার পরে এখানে টেক্সট অ্যালাইন, অর্থাৎ টেক্সটটা কোথায় থাকবে, সেন্টারে থাকবে নাকি লেফটে থাকবে নাকি রাইট থাকবে, অর্থাৎ কোন জায়গাটা আপনি টেক্সটটা রাখতে চাচ্ছেন সেই জিনিসটাকে বলা হয় টেক্সট অ্যালাইন। টেক্সটকে অ্যালাইন করে দিতে হয় যে আপনি কোথায় টেক্সটটা রাখতে চাচ্ছেন। তো টেক্সট দেওয়ার পরে দেখুন অ্যালাইন চলে এসেছে, এখান থেকে আপনি এন্টার দিলেন এবং কলম দেওয়ার পরে আপনি সেন্টার অর্থাৎ মাঝখানে লিখে দিলেন, সেন্টার চলে এসেছে, সেমিকোলন দিলেন এবং এন্টার দিলেন পরবর্তী লাইন। এবার দেখুন আমরা জানি যে মেনুগুলো সব এইভাবে যায়, অর্থাৎ ফুল আউট লেফট থাকে। তাহলে আমরা এখানেও গতদিন করছিলাম, আজকেও করতেছি ফুল আউট লেফট, এফ এল ফুল আউট দেবেন, তারপর কলন মানে সেমিকোলন দিয়ে মানে কলন তারপর সেমিকোলন, লেফট এল ই এফ টি লেফট, লেফট করার পর আপনি সেমিকোলন দিয়ে দিলেন। তাহলে ফুল আউট লেফট করে দিলাম। মেনু যেহেতু আমাদের তৈরি করতে হয়, আমরা ডান দিকে চলে যাব, সেই জন্য আমাদের ফুল আউট লেফট। এবার আমরা এই যে ফুল আউট লেফট করলাম, আমরা যে ইউএল এলআই করতেছি এর একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখানে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা এখানে দিই ব্যাকগ্রাউন্ড কালার, দেখুন এখানে চলে এসেছে, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এবং এখানে কলন ব্যবহার করলাম। ব্যাকগ্রাউন্ড কালার আপনার ইচ্ছা মতো আপনি দেবেন, আমি আমার পছন্দ মতো দিচ্ছি একটি। দেখুন আমি যদি এখানে হ্যাশ দিয়ে শুরু করলাম, যেহেতু 01 এবং 1 2 3 4টা 0 দিয়ে দিলাম এবং এখানে সেমিকোলন ব্যবহার করলাম। তো যেহেতু ইতিপূর্বে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করা আছে সেহেতু আমাদের ক্লোজ করা থাকলো। আজকে কিন্তু আমি অনেক কিছু লিখতেছি, তো এইগুলো আপনি আস্তে আস্তে ধারাবাহিকভাবে লিখবেন, তাহলে দেখবেন অনেক কিছু আপনি আস্তে আস্তে শিখে ফেলবেন। তো আপনি টিউটোরিয়ালগুলো ভালোভাবে দেখবেন, এই হচ্ছে মেন কথা। তো এই ইউএল এলআই কাজ কিন্তু আমাদের আপাতত কমপ্লিট হয়ে গেল। এখন ইউএল এলআই যখন আমরা কমপ্লিট করলাম, এখন আমাদের দেখুন এইচটিএমএল আমি এখানে রাখছি এই কারণেই যে আমরা সহজে দেখতে পারবো। তো ইউএল এলআই দেখুন এখানে ন্যাব ছিল ইউএল এলআই এবং এই যে ইউএল এলআই তার ভিতরে কিন্তু আবার আছে এলআই ইউএল এলআই। তো আমাদের ডাবল আসতেছে, তো একটা জিনিস দুইবার রিপিট হতেছে, সেই জন্য কিন্তু আমাদের এখানেও ইউএল এবং এলআই এই কথাগুলো রিপিট করতে হবে। তো প্রথমে আমি ইউএল ট্যাগ নিলাম, স্পেস দিলাম, তারপর আমাদের এলআই অর্থাৎ ভিতরে যে ইউএল আছে তাকে আমরা আইডেন্টিফাই করব এবং তাকে আমরা সিএসএস করব। তো আমি এখান থেকে মনে করেন আমার সেই ব্র্যাকেটটা দিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে আমি এন্টার দিলাম, যেহেতু আমি ফাঁকা ফাঁকা করে লিখবো আজকে আপনারা ক্লিয়ারভাবে বুঝবেন। তো ইউএল এলআই এবং ইউএল, তো এখান থেকে আমি যে আমাদের ইউএল আনঅর্ডার লিস্ট, তার ভিতর যে লিস্ট ছিল, তার ভিতরে যে আনঅর্ডার লিস্টটা ছিল সেই লিস্টটার পজিশনও কিন্তু আমরা এখান থেকে সেট করে দিতে পারি। তো আমি এখান থেকে পজিশন যদি সেট করে দিই, দেখুন পজিশন, তারপর আপনি কলম দেবেন, কলম দেওয়ার পর পজিশন আপনি অবসোলেট দিতে পারেন, অর্থাৎ অ্যাবসোলেট, দেখুন অ্যাবসোলেট চলে এসেছে, আপনি এখান থেকে দিতে পারেন অথবা লিখতে পারেন সম্পূর্ণ আপনার যেভাবে খুশি। তো প্রথম অবস্থায় আপনি সম্পূর্ণটা লিখবেন, তাহলে প্রত্যেকটা জিনিস আপনার অ্যাকুরেটলি ভালোভাবে বোঝা হয়ে যাবে। তো আমি ইউএল এলআই ইউএল এটাকে শুধুমাত্র পজিশন অ্যাবসোলেট দিয়ে দিলাম, দেওয়ার পর আর কিছু আমি এখান থেকে করলাম না। এবার দেখুন আমরা পরবর্তী ধাপে চলে যাই। এখন আমরা যে ডট ন্যাব নিয়েছিলাম এবং দুইটা ন্যাব নিয়ে ইউএল কিন্তু আমাদের দুইটা ছিল, অর্থাৎ এই যে ন্যাব, এই ন্যাবের ভিতরে একটা ইউএল, আবার দেখুন এই ভিতরে একটা ইউএল আছে। তো এইটা করার জন্য আপনার কিন্তু দুইটাই ন্যাব অর্থাৎ ইউএলটা নেওয়া লাগবে। তো আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। তো এখানে ডট দেবেন, ডট এনএভি, আপনি যে নাম পছন্দ করেন সেই নাম দেবেন, কিন্তু ট্যাগগুলো সঠিকভাবে লিখতে হবে। তারপর আপনি স্পেস দিয়ে লিখবেন, তাহলে সুন্দর লাগবে। তারপরে আপনি ইউএল দেন, ইউএল দেওয়ার পর আপনি এলআই যে নিয়েছিলেন অর্থাৎ এর ভিতরে যে ছিল এলআই লিস্ট, সেটা আপনি লিখে দেন। লিস্ট লেখার পর আপনি এখানে কলন ব্যবহার করেন, অর্থাৎ ন্যাব ইউএল এবং এলআই এইটার কলন ব্যবহার করে আপনি এনটিএস লিখতে পারেন। এ লেখার পর আপনি এখানে একটা নাম দিয়ে দেবেন, জাস্ট আপনার মন মতন, অফ টাইপ লিখে দিলাম আমি, অফ টাইপ। তো এটা আপনার ইচ্ছা মতন এবং অফ টাইপের এখানে আপনি আমার একটা নাম দিয়ে দিলাম ব্র্যাকেট দিয়ে, মনে করেন এটা আমার প্রথম দিলে আমি এটা 1 নম্বর দিয়ে দিলাম।
তো এটা লেখার পর আপনি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবেন, অর্থাৎ এইটা আপনি সম্পূর্ণ লিখলেন এবং এখানে আপনার সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করে আপনার কিছু সিএসএস কোডিং আপনি এখানে করবেন। তো সিএসএস করার জন্য আপনি এখানে এন্টার দিলাম, দেওয়ার পর এখানে আপনি বর্ডার রেডিয়াস দিতে পারেন সেমভাবে। যদি বর্ডার দেওয়া হয় তারপর এখানে আপনি রেডিয়াস দিতে পারেন। বর্ডার রেডিয়াস যদি দেওয়া হয় তাহলে এখান থেকে দেখুন একটু লক্ষণীয় হবে, আমি দেখাচ্ছি সম্পূর্ণ। বর্ডার রেডিয়াস ইতিপূর্বে যখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম তখন থেকে 4টে কালার দিয়ে দিলাম। তো এখানে আপনি বর্ডার রেডিয়াসের এখানে আপনি কিন্তু এইভাবে পিক্সেলগুলো সেট করে দিতে পারেন। তো পিক্সেলগুলো সেট করলে সুবিধা আছে, আমি দেখাচ্ছি আপনাদের। তো প্রথমটা আমি মনে করেন 0 পিক্সেল দিলাম, তারপর স্পেস দিলাম, স্পেস দেওয়ার পর আরেকটা 5 পিক্সেল দিলাম, 5 পিক্সেল, এবং স্পেস দেওয়ার পর আমি আরেকটি 5 পিক্সেল দিলাম, অর্থাৎ দুইটা মাঝখানে আমার হরাইজন্টাল ভার্টিক্যাল এই রিলেটেড কথাগুলো এখানে আসবে, আমি বুঝাচ্ছি আপনাদেরকে। 5 পিক্সেল, তো এখানে 0 পিক্সেল, 5 পিক্সেল, 5 পিক্সেল এবং লাস্টেরটা আমি 0 পিক্সেল দিয়ে দিলাম, 0 পিক্সেল। তো আমার কিন্তু আপাতত কমপ্লিট হলো এটা, এবং এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট আগেই ক্লোজ করা আছে, তো আমাদের ক্লোজ হয়ে গেল। তো এই জিনিসটা কিন্তু আমার আবার দুইবার লেখা লাগবে, অর্থাৎ দুইটা কিন্তু আমি ন্যাপ ব্যবহার করে আমি অর্থাৎ সাব মেনু করতেছি বা ড্রপ ডাউন মেনু করতেছি, সেজন্য আমি এখান থেকে এইটুকু পুরোটা মনে করেন এখান থেকে কপি করলেন, মাউস দিয়ে করবেন, কিবোর্ড দিয়ে শর্টকাট বলে দেবো, এখান থেকে আপনি কন্ট্রোল ভির মাধ্যমে পেস্ট করে দিলেন। তো দেখুন এই ন্যাপ এগুলো কিন্তু আমাদের একই থাকলো। তো এইগুলো সব ঠিক থাকলো, এই যে আমরা 1 নম্বর দিয়েছি এটাকে মনে করেন আমি 2 নম্বর দিয়ে দিলাম, অর্থাৎ আপনি নামটা একটু ভিন্ন করে দিলেন। এবং এখানে যে আপনি 0 পিক্সেল এবং 5 পিক্সেল 5 পিক্সেল দিয়েছেন এগুলো ঠিক থাকবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল। আর অল্প একটু বাকি আছে, একটু ধৈর্য সহকারে দেখুন এবং খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনার এই সমস্ত ড্রপ ডাউন মেনু এবং সাব মেনু তৈরি করতে কোনো ব্যাপারে নেই, আপনার মন মতন আপনার পছন্দ মতন ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারবেন। এবার আমি ULLIA অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ যে লিখেছিলাম, আশা করি ব্যাপারটা বুঝতেছেন, আমি লিখতেছি ULLIA, এই বিষয়টা এখানে কিছু সিএসএস লিখবো। তো প্রথমে আমি UL লিখলাম, তারপর LI লিখলাম এবং A লিখলাম, লিখে আমি সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম একইভাবে, সেকেন্ড ব্র্যাকেটে ইন্টার দিলাম এবং উপরে যে ট্যাব ইউজ করলাম। তো ULLIA এখানে আমি কি করব, আমার যে অ্যাঙ্কর ট্যাগটা আছে সেখানে অর্থাৎ লিঙ্কিং হয়েছে, সেখানে আমি একটা কালার দিয়ে দিতে পারি। তো কালার দিয়ে দিলাম COLOR, কালার দিয়ে কি করি, কালারটা আমার পছন্দ মতো দিই, আপনারা আপনার পছন্দ মতো দেবেন। আমি হচ্ছে ব্ল্যাক হোয়াইট এই জাতীয় নর্মাল কালারগুলোই আপনাদের দিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদের গর্জিয়াস বা যে কালারটা পছন্দ হবে সেই কালারটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। অর্থাৎ ওয়েবসাইট যেমন লাগবে, আপনার ক্লায়েন্ট যেমন কালার পছন্দ করবে এবং যেমনটা পছন্দ করলে আপনার মেনু সুন্দর লাগবে, সেমন কালারটাই কিন্তু আপনি এখানে সেট আপ দেবেন। অর্থাৎ কালারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ওয়েব ডিজাইনের ক্ষেত্রে। অর্থাৎ কালার যদি আপনি ভালো ধারণা থাকে তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা দৃষ্টিনন্দিত হবে এবং ক্লায়েন্ট চমক পাবে এবং আপনার এক্সট্রাভাবে কিছু বোনাসও দিতে পারে। তো সেই কথাগুলো আমি আস্তে আস্তে বলে দেবো আপনাদের, কীভাবে আপনারা কাজ করবেন এবং এক্সট্রাভাবে ক্লায়েন্ট থেকে কীভাবে বেশি টাকাটা বোনাস হিসাবে নেবেন। তো আমি এখানে দেখুন ULLIA এখানে কালার দিলাম এবং এখানে একটা উইথ দিতে পারি, অর্থাৎ আমার একটা মাপ, অর্থাৎ আমি যে কেমন চাচ্ছি সেটা আমরা গিয়ে দিয়ে দিতে পারি। যেমন উইথ এখানে চলে এসছে, এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, আপনারা লিখবেন এবং পরবর্তীতে যখন ফার্স্ট হয়ে যাবেন অর্থাৎ জেনে যাবেন এই জিনিসগুলো, তখন আপনি শর্টকাট ব্যবহার করবেন। এবং এখানে আমি যদি উইথ 200 পিক্সেল দিয়ে দিই, মনে করেন 200 পিক্সেল, তো 200 পিক্সেল দেওয়ার পর আমি সেমিকোলন ক্লোজ করলাম এবং আমি এখানে দুইটা লিখছি, আপনাদের দেখাবো বললাম যে একটা একটা করে, সেজন্য আমি এখানে আবার ইন্টার দিই, আবার এখানে ইন্টার দিই। যেহেতু আপনারা মানে অনেকেই প্রশ্ন করেছেন বা সমস্যা ফেস করেছেন যে ঘুলাই যাচ্ছে, অর্থাৎ মিলে হয়ে যাচ্ছে যে কোনটা সিএসএস কোনটা বুঝতেছেন না, সেই জন্য ভেঙে ভেঙে লেখা। এটা দেখবেন তখন আপনি দেখবেন এই লাইনে লিখবেন, কোনো ব্যাপারই হবে না আপনার কাছে। তো উইথ যখন আমি দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে আপনি সেমভাবে হাইট দিয়ে দিতে পারেন, HEIGHT। তো হাইট দিলেন, হাইট মনে করেন আপনি দিলেন একটু কম, অর্থাৎ 200 থেকে অনেক কম দেবেন, 58 দিলাম আমি। যেভাবে যাই অর্থাৎ যেভাবে যখন যে মাপটা লাগবে তখন আপনি সেই মাপটা দেবেন। আপনি শুধুমাত্র লেখার ফরম্যাটগুলো দেখেন এবং কিভাবে সিএসএস করতে হয় ইনলাইন, সেই ইনলাইন নাই ইন্টারনাল, সেই জিনিসটা আপনি লক্ষ্য করে রাখেন, তাহলে পরবর্তীতে আপনার সব রকম কাজেই দক্ষতা অর্জন করতে পারবেন। তো এখানে হাইট দিয়ে দিলাম, হাইট দেওয়ার পর আমি এখানে আমার যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লে লাইনটা আমি কিন্তু একটু চেঞ্জ করে দিতে পারি। তাহলে ডিসপ্লে দিয়ে দিই, ডিসপ্লে চলে এসেছে, এখান থেকে আমি ইন্টার দিলাম, তারপর কলম দিলাম। তো ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিতে পারি, অর্থাৎ ইন লাইনই থাকবে, অর্থাৎ বাইরের লাইন কিন্তু আপনারা যাবে না, ইন লাইন করে দিই, ইন লাইন ব্লক করে দিই, তাহলে ভালো থাকবে, অর্থাৎ এক লাইন ভিতরে থাকবে। ইনলাইন ব্লক করার পর আপনি
সেমিকোলন ইউজ করলেন। সেমিকোলন ইউজ করার পরে আমরা সবাই জানি যে আমরা যখন এই অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করলাম তখন একটা আমাদের টেক্সট ডেকোরেশন চলে এসেছিল। সেই টেক্সট ডেকোরেশনটা লিস্ট ট্যাগে থাকে, ইউএল ট্যাগে থাকে, সেজন্য আমাদের ওই টেক্সট ডেকোরেশনটা এখানে মেনুতে থাকবে না। তাহলে আমরা টেক্সট ডেকোরেশনটা নান করে দেবো। এটা আমি গত টিউটোরিয়ালে দেখেছি। তো টেক্সট এবং ডেকোরেশন দিয়ে দেন, অর্থাৎ টেক্সট ডেকোরেশন আপনি নান করে দিলেন, টেক্সট ডেকোরেশন নান করে সেমিকোলন দিয়ে দিলেন। তাহলে কিন্তু আপনার আপাতত ইউএল এলআই এবং এ এর কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আমি ইউএল এলআই এর কমপ্লিট হওয়ার পরে এবার আপনারা সবাই জানেন যে হোভার আছে, অর্থাৎ হোভার আমি যখন কার্সরটা এখানে নিয়ে যাই, যে সার্চ এখানে নিয়ে গেলাম, আমি এখান থেকে বুঝাচ্ছি কারণ কোডিংটা আপনারা ভালোভাবে বুঝবেন, আর মেনু তো আমরা করতেছি এবং ড্রপডাউন মেনু আপনারা করতে পারবেন। তো এখানে দেখুন, এখানে যে হোভার হয়ে যাচ্ছে, অর্থাৎ সার্চের উপরে যে অপশনটা এসে কালারটা হয়ে যাচ্ছে, এই কালারগুলো একটু সেট করে আমরা এখান থেকে দিয়ে দেবো। তাহলে এখানে কি আছে, প্রথম ছিল ইউএল অর্থাৎ আনঅর্ডার লিস্ট, তার ভিতরে ছিল এলআই, ইউএল ছিল, এলআই ছিল, এবং তারপর ছিল আমাদের এ, এবং এর সাথেই ছিল আমাদের হোভার, অর্থাৎ এ দিয়ে কলম দিয়ে আমি লিখে দেবো হোভার। হোভার দেওয়ার পর আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট সেমভাবে ইউজ করি, অর্থাৎ আমাদের সিএসএস কিছু লিখি, তাহলে আমি ট্যাব ব্যবহার করলাম এবং ইউএল এলআই এ হোভার। এখান থেকে আমরা কিছু চেঞ্জ করে দিতে পারি। আমরা আমাদের ফন্টটা, অর্থাৎ আমাদের যে মেনুগুলো হচ্ছে, এই মেনুগুলোর দেখুন, আমি একটু দেখি আমাদেরটা, দেখুন এই যে হোম, কোড, HTML5 এগুলো যেই সাইজের আছে সেই সাইজগুলো কিন্তু আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। অর্থাৎ আমরা এখানে ফন্ট ওয়েট দিতে পারি, অর্থাৎ ফন্টটা কেমন ওয়েটের হবে, FONT ফন্ট ওয়েট দিয়ে দিতে পারি। দেখুন ওয়েট চলে এসেছে, এখান থেকে সেমিকোলন বাদ দিয়ে কলন দেবেন, তারপরে সেমিকোলন। ফন্ট রেট দিয়ে বোল্ড করে দিলাম আমি, একটু মোটা থাকবে, অর্থাৎ লেখাটা মোটা হবে। তো বোল্ড করার পরে আমি সেমিকোলন দিয়ে দিলাম, তাহলে ফন্ট রেট দিলাম আমি বোল্ড। এখান থেকে আপনি কি দিতে পারেন, বর্ডার বটম, নিচে একটা করে বর্ডার দিতে পারেন, অর্থাৎ আপনার বর্ডার যখন যেরকম ব্যবহার হবে তখন আপনি সেরকম দিতে পারেন। আমি আপনার বর্ডার বটম দিয়ে দেখাচ্ছি। তো বর্ডার বটম যদি দিই, বর্ডার বটম এখানে চলে এসেছে, এখান থেকে এন্টার দেবেন, তারপর আপনি কলম দেবেন। বর্ডার বটম দেওয়ার পরে আপনি কত কালার দিতে চাচ্ছেন এবং কত পিক্সেল হবে সেই জিনিসটা কিন্তু আপনার বলে দিতে হবে। তো আমি এখানে যেহেতু লেখাগুলো ছোটো ছোটো মেনুর ভিতরে থাকবে, সেহেতু আমি এখানে 2 পিক্সেল দিলাম, 2 পিক্সেল। এবং কালার কেমন দেবেন, কালার আপনি সলিড ব্যবহার করতে পারেন। কালার সলিড কি কালার দেবেন, আমি মনে করেন সেম কালারটা দিচ্ছি, এই তো পূর্বে যে কালারটা দিলাম, সরি, এই যে দেখুন। তাহলে বর্ডার বটম আমরা 2 পিক্সেল সলিড এই কালারটা দেওয়ার পর আমাদের সেমিকোলন শেষ, এবং সেকেন্ড ব্র্যাকেট তো আমরা পূর্বেই শেষ করে ফেলেছি। তাহলে আমাদের কিন্তু কাজ আর একটা লাইন মতো বাকি আছে। তো দেখুন কাজ প্রায় কমপ্লিট। এবার আমরা একটা কাজ করতে পারি, সে হলো ইউএল এলআই ইউএল এর যে আমাদের ডিসপ্লে ছিল সেটাকে আমরা নান করে দিতে পারি। তাহলে আমরা লিখি ইউএল এবং এলআই ছিল এবং ইউএল, অর্থাৎ ডবলভাবে যেগুলো ছিল আমাদের, অর্থাৎ ড্রপ ডাউন মেনু করার জন্য, সেই জন্য আমরা এই জিনিসগুলো ডিসপ্লে নান করে দেবো। তাহলে আমাদের ওগুলো আলাদাভাবে শো করবে না, ওগুলো যেভাবে ড্রপ ডাউন মেনুতে শো করা দরকার সেইভাবেই করবে। তাহলে আমরা ডিসপ্লে লিখে দিই, ডিসপ্লে করে দিই এখানে নান, এনই ডিসপ্লে নান করবো, সেমিকোলন দিয়ে দিলেন। তাহলে কিন্তু আমাদের এখানে এটা কাজ কমপ্লিট। আরেকটা কাজ আছে, দেখুন এখানে কিন্তু ছোট্ট একটা, অর্থাৎ ডিসপ্লে নান করে দিলাম। এবার আমরা আমাদের যে NAV নিয়েছি সেজন্য আমাদের ডট দিতে হবে, ডট NAV। এই ডট NAV নেওয়ার পর আমরা নিয়েছি কি ইউএল, অর্থাৎ ইউএলটাকে আমরা ডট NAV দিয়ে ইন্ডিকেট করে দিলাম। এবার আমরা আমাদের যে এলআই ছিল, লিস্ট ছিল এবং হোভার ছিল, সেই জিনিসটা একসাথে রেখে দিতে পারি। অর্থাৎ ইউএল লেখার পর আমি এলআই লিখলাম, এলআই, এবং আমাদের যে হোভার ছিল সেই হোভারটা এখানে উল্লেখ করে দিতে হবে, এবং হোভারটার কিছু কাজ করে দেবো। হোভার হোভার দেওয়ার পর আমি আবার ইউএল দিই, অর্থাৎ আনঅর্ডার লিস্ট দিই। সেই আনঅর্ডার লিস্টের পরে আমি আমার ব্র্যাকেটটা ইউজ করি এবং এখানে আমি ইন্টার দিলাম এবং ট্যাব ব্যবহার করলাম, এবং এখানে আমি ডিসপ্লে ব্লক করে দিলাম, অর্থাৎ আমার যেখানে যেটা আমি দিয়েছি সেখানে ঠিক সেটাই থাকবে, অন্যগুলো থাকবে না বা অন্যগুলো অ্যাপ্লাই হবে না। তাহলে আমি এখান থেকে ডিসপ্লে ব্লক করে দিই। ডিসপ্লে ব্লক কতদিন দেখাইছি সেজন্য বলছি না আর বেশি। ডিসপ্লে, এবার আপনি এখান থেকে কলম দিলেন এবং এখান থেকে ব্লক করে দিলেন, অর্থাৎ আপনার মতোই চলবে, আপনি যেমন দিবেন সেমনই থাকবে, কোনো রকম নিজস্ব ডিফল্টভাবে কোনো কিছু হয়ে যাবে না। তো এখান থেকে আপনি সেমিকলন দিলেন এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করলেন,
Ctrl+S দ্বারা সেভ করে নেবেন। সেভ করার পর আমরা যদি প্রজেক্ট ফাইলে যাই, দেখুন আমরা অনেকক্ষণ করেছি কোড। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের মেনুটা অলরেডি তৈরি হয়ে গেছে। আমি বারবার এখানে নিয়ে আসতেছিলাম না, এই কারণেই আমাদের টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যেত। যদি আমি হোম করার পরে আবার একটু দেখতাম, আবার কোড করার পর আবার একটু দেখতাম, তাহলে কিন্তু টিউটোরিয়ালটা অনেক বড় হতো। সেই জন্য কিন্তু আমি আপনাদের ডাইরেক্টলি করার পরে একবারে রান করলাম। তাহলে দেখুন হোম, কোডস, প্রজেক্টস এবং কন্ট্যাক্ট, অ্যাবাউট। দেখুন প্রজেক্টের আন্ডারে এই যে প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3, আবার কোডের আন্ডারে কোডস HTML5, CSS3 এবং জাভা। আপনি এভাবে যা লিখবেন, আপনি যে তিনটা এড দিলাম, অর্থাৎ কালার যেটা দিয়েছি আমি সাদা কালো এটা রাখছি, এবং গ্রে কালার যেটা দিয়েছি, এই যে বর্ডারে একটি, অর্থাৎ এর নিচে যে একটা বটম রয়েছে, শ্যাডো রয়েছে, এই জিনিসগুলো কিন্তু আমি ইউজ করেছি। তো আমি আবার কোডটা একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন স্টাইল যখন আমরা করলাম তখন আমাদের এই কোডটা আমরা লিখলাম প্রথমে মার্জিন 0, প্যাডিং 0, এবং বডির ভিতরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। তারপর ফন্ট সাইজ দিয়ে দিলাম কি 16 পিক্সেল, ফন্ট ফ্যামিলি দিয়ে দিলাম কি সানস সেরিফ এবং এরিয়াল, এবং আপনি আরও ব্যবহার করতে পারেন। তারপর আমরা যেহেতু ক্লাস নিয়ে ব্যবহার করেছিলাম, তার নাম দিয়েছিলাম নেভিগেশন, সেই জন্য .nav লিখলাম, এবং উইথ দিলাম 1100 পিক্সেল, হাইট দিলাম, আপনারা বুঝতেছেন উইথ কোনটা, এই যে এখান থেকে এই পর্যন্ত যে সাইজটা, অর্থাৎ এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এটা হচ্ছে 1100, এবং এখান থেকে এই পর্যন্ত হলো আমাদের হাইট, সেটা আমরা কত দিয়েছি, সেটা আমরা দিয়েছিলাম 60, অর্থাৎ 60 পিক্সেল দিয়েছিলাম। এবং মার্জিন 0 অটো, অর্থাৎ মার্জিন 0 অটো দেওয়ার কথাটার অর্থ হলো এই, আমরা এই পাশেও যতটুকু ছেড়ে দিয়েছে এই পাশেও কিন্তু ততটুকু ছেড়ে দেবে, এবং এই জায়গাটা একদম নিউট্রাল হিসাবে কিন্তু মার্জিন অটো হিসাবে সে কিন্তু থেকে থাকবে, অর্থাৎ থেকে আছে যে মার্জিন অটো হিসাবে কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে। তারপর দেখুন আমরা এখানে বর্ডার দিয়েছিলাম 5 পিক্সেল একটা বর্ডার দিয়েছি, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমরা যখন এখানে নিয়ে যাচ্ছি তখন কিন্তু একটা বর্ডার তৈরি হয়ে যাচ্ছে, এই যে দাগটা দেখতেছেন এখানে, এই দাগটা কিন্তু আমাদের বর্ডার আমরা দিয়েছি, যেটাকে দাগ মনে হচ্ছে এটা কিন্তু আমাদের বর্ডার। আপনারা কালার ভিন্ন ভিন্ন দেবেন এবং দেখবেন আস্তে আস্তে কোন কালারটা দিলে আপনার সুন্দর লাগতেছে, সেইভাবে আপনারা কোডিংগুলো করবেন। তারপরে ULLI, অর্থাৎ আনঅর্ডার লিস্ট, এবং লিস্টের ভিতর লিস্ট স্টাইল ডান করে দিলাম। অর্থাৎ আমরা জানি যে এই লিস্ট স্টাইল বলতে আমাদের পাশে পাশে ইউএল ট্যাগ লেখার জন্য যে গোল গোল সার্কেলগুলো বা একটা রেডিয়াস ছিল, সেইগুলো কিন্তু আমরা বাদ দিয়ে রান করে দিয়েছি। উইথ দিয়েছি কত 200 পিক্সেল, এবং লাইন হাইট দিয়েছি 60 পিক্সেল একটা লাইন থেকে আরেকটা লাইনে। পজিশন দিয়েছিলাম রিলেটিভ, এবং ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়েছিলাম, বক্স শ্যাডো দিয়েছিলাম, এবং টেক্সট এলাইন কোথায় করে দিলাম, সেন্টার। দেখুন তো টেক্সট এলাইনটা মিলেছে কিনা। দেখুন আমাদের এই যে একটা বক্স হয়, এই বক্সের ভিতরে এই যে হোম কথাটা আছে, HOME হোম, এই লেখাটা আমরা কিন্তু টেক্সট অ্যালাইন সেন্টার হবে এটা কিন্তু বলে দিয়েছি, সেজন্য কিন্তু টেক্সট অ্যালাইন এখানে সেন্টার হয়েছে। প্রত্যেকটাই কিন্তু সেম, অর্থাৎ এই যে HTML এখানেও কিন্তু আমরা টেক্সট অ্যালাইন সেন্টারই আমাদের নিয়ে নেবে। দেখুন প্রত্যেকটা জায়গার যতগুলো টেক্সট আছে প্রত্যেকটা টেক্সট কিন্তু সেন্টার হিসাবে আছে। এটা আছে একটাই কারণে আমরা এখানে টেক্সট অ্যালাইন দিয়ে দিয়েছি সেন্টার। এবার দেখুন ফ্লোট লেফট, আমরা যখন মেনুটা প্রথম অবস্থায় তৈরি করি তখন আমাদের মেনুটা এখানে ছিল, এখানে হোম ছিল, কোড ছিল, প্রজেক্ট ছিল, তারপর প্রজেক্ট 1, 2, 3 এইভাবে সবগুলো ছিল। কিন্তু আমরা যখন ফ্লোট লেফট ইউজ করলাম তখন কিন্তু হোমটা এখানে আসলো, তারপরে এখানে, এবং তারপরে এখানে, তারপরে এখানে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিক দিকে এইভাবে কিন্তু চলে গেছে, এবং মেনুর আকৃতি কিন্তু আমাদের আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। এবং তারপর আমরা কি লিখেছি দেখুন, যে আমরা ফুল লেফট যখন আমরা ব্যবহার করেছি, ব্যবহার করার পরে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিয়েছি। কালার দেওয়ার পরে দেখুন ULLI, অর্থাৎ আনঅর্ডার লিস্ট, লিস্ট এবং আনঅর্ডার লিস্ট, অর্থাৎ দুইটা যেহেতু আমরা সাব ব্যবহার করেছি সেই জন্য আমরা পজিশন দিয়ে দিয়েছি অ্যাবসোলিউট, অর্থাৎ প্রত্যেকটা পজিশন যেন আমাদের ঠিক থাকে। যে আমরা হোম, এটা তো আমাদের শুধুমাত্র মেনু, এবং এটাও আমাদের মেনু, কিন্তু এই যে HTML5 এবং CSS3 এবং জাভা, এইগুলো আমাদের ড্রপ ডাউন মেনু অথবা সাব মেনু। আপনি যদি প্রজেক্টে যান তাহলে দেখুন অটোভাবে আমি যখনই মাউসটা এখানে নিয়ে যাচ্ছি তখন কিন্তু এটা আমার চলে আসতেছে, এবং এগুলো আমার প্রজেক্ট 1, 2 এগুলো বা 3 এগুলো আমাদের সাব মেনু বা ড্রপ ডাউন মেনু। তো এইগুলো আমরা কিন্তু বাড়ানো শিখলাম। আর আপনার প্রজেক্ট অনুযায়ী কিন্তু আপনি বিভিন্নভাবে ড্রপ ডাউন মেনু বাড়াতে পারবেন। তো আপনি যদি চান আমার আরও মেনু লাগবে, মনে করেন কন্ট্যাক্টের ভিতরে আপনি আরও দিবেন, তাহলে কন্ট্যাক্টের ভিতরে সেমভাবে URL আবার নতুনভাবে নেবেন, নতুনভাবে নিয়ে যেই অপশনগুলো আপনি এখানে চাচ্ছেন সেই অপশনগুলো কিন্তু আপনি আপনার অ্যাপ্লাই করলে আপনার মেনুতে কিন্তু ড্রপ ডাউন মেনু হয়ে যাবে। এবার দেখুন আমরা এখানে দিয়েছিলাম .NAV, তারপরে আসছে আমাদের UL ছিল, তারপরে LI, এখানে থেকে আমরা 1 নম্বর টাইপ দিয়ে লিখছিলাম কি বর্ডার রেডিয়াস 0 পিক্সেল, 5 পিক্সেল, 5 পিক্সেল এবং 0 পিক্সেল। তো এটা আমরা দুইটা লিখছিলাম কারণ আমরা দুইটা ব্যবহার করেছিলাম সেই কারণে। এবং এখানে দেখুন আমরা ULLIA, অর্থাৎ এর একটা কালার কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি, আপনারা লক্ষ্য করুন। দেখুন আমি যখন মাউসটা বা কার্সরটা
হোম বাটনের উপর নিয়ে যাচ্ছে তখন হোমটা কিন্তু ব্লড হয়ে যাচ্ছে, অর্থাৎ বোল্ড হয়ে যাচ্ছে একটা মোটা মতন, এবং নিচে একটি বর্ডার বা শ্যাডো কিন্তু একটা শো করতেছে। তো এই যে করতেছে এটাই আমাদের কিন্তু হোভারের কাজটা আমরা করেছি, এবং হোভারের কালারটা দিয়ে দিয়েছি। তখন প্রত্যেকটা কিন্তু সেম, যখন আপনি নিয়ে যাবেন তখন কিন্তু ওটা একটু বড় হয়ে যাওয়ার মতন মনে হচ্ছে, অর্থাৎ একটু বেড়ে যাচ্ছে মনে হচ্ছে। অর্থাৎ এইগুলো করলে কি হয়, যখন কেউ ওয়েবসাইট ভিজিট করে তখন সরাসরি গেলেই বুঝতে পারে যে এটাই মেনুর উপর আমার ক্লিক হয়েছে। অর্থাৎ আপনার কিন্তু লেখাগুলো আপনি যখনই মাউসটা এখানে নিয়ে আসবেন তখন কিন্তু অটোমেটিকলি বোঝা যাবে যে আপনার মাউসটা এখানে আছে, অর্থাৎ একটা সংকেত বা প্রতীক বা চিহ্ন আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন। যদি উপলব্ধি না করেন তাহলে কিন্তু বোঝা যাবে না যে আপনি কোন জায়গাটায় মাউসটা নিয়ে আসছেন। সেজন্য এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন, খেয়াল করবেন। আমি দ্রুততার সাথে বোঝাচ্ছি। এবং ইমেল, এলআই এবং ইমেল ডিসপ্লে নাম করে দিয়েছিলে, এবং ডট নেপ যেটা আছে আমাদের ডট দিয়ে ব্যবহার করতে হয়, সেখানে আমরা হোভারে দিয়ে দিলাম ডিসপ্লে ব্লক। অর্থাৎ আমাদের যেগুলো যেখানে আমরা ইউজ করেছি সেগুলো যেন সেখানেই থাকে, সেগুলোই কিন্তু আমরা ডিসপ্লে ব্লক হিসাবে বলে দিয়েছিলাম। এবং আমরা এই স্টেমেলটা যদি একবার দেখিয়ে দিই আপনাদেরকে, দেখুন প্রথমে আমরা ডিপ নিয়ে এটা জাস্ট আমি নিয়ে রাখলাম এবং ক্লিয়ারকে একটা নাম দিয়ে দিলাম, অর্থাৎ মেনু। এবং এই যে আমরা মূলত নেভিগেশন বার ইউজ করি সাইডে ন্যাপ, এই ন্যাপটাই আমরা ইমেল ট্যাগ নিয়েছি, এলআই। এগুলো আপাতত আপনারা মনে হয় বুঝতে পেরেছেন। আমার মনে হয় যতটা ধারণা যে আপনারা যেহেতু মোটামুটি আগে প্র্যাকটিস করতেছেন, তো এই টিউটোরিয়াল যারা দেখছেন তারা হয়তো অনেকটাই ভালোভাবে জানেন যে কিভাবে মেনু তৈরি করতে হয়, আর মেনু থেকে কিভাবে ড্রপ ডাউন মেনু তৈরি করতে হয় সেটা আশা করি এই টিউটোরিয়ালটা যদি ভালোভাবে প্র্যাকটিস করেন এবং ভালোভাবে দেখেন, আপনি দেখবেন এবং প্র্যাকটিস করবেন। অর্থাৎ শুধুমাত্র যদি বসে বসে শুধু দেখেন তাহলে কিন্তু আপনার আয়ত্ত থাকবে না বা মনে থাকবে না। আপনি একটু দেখবেন, একটু টেনে টেনে দেখবেন, একটু করবেন, অর্থাৎ কোডিং প্র্যাকটিস করবেন। এইভাবে বারবার আপনি এটা দেখবেন এবং বারবার প্র্যাকটিস করবেন। যতবার প্র্যাকটিস করবেন ততবার কিন্তু আপনার হাতটা বা আপনার জ্ঞান থেকে বাড়বে, অর্থাৎ আপনার ডিজাইনে কিন্তু কালারফুল হবে এবং আপনার ডিজাইনটা দৃষ্টিনন্দিত হবে। কারণ আমি এখানে ব্ল্যাক হোয়াইট এগুলো ইউজ করেছি। আপনি যদি ওয়েবসাইটটাকে সৌন্দর্য বৃদ্ধি করতেছেন তাহলে কালার কম্বিনেশন কিন্তু আপনার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এজন্য আপনি এরকম ড্রপ ডাউন মেনু অনেক কয়টা তৈরি করবেন। যখন প্র্যাকটিস করবেন তখন এই ভিডিওটা দেখে প্র্যাকটিস করার পর আপনি নিজের মন মতো কালার চেঞ্জ করে দিয়ে, নিজের মন মতো এই মেনুগুলো আইটেম চেঞ্জ করে দিয়ে আপনি কিন্তু তৈরি করতে পারবেন। তাহলে আপনার কি হবে, যতগুলো প্র্যাকটিস করবেন তত আপনার বেস ভারী হবে, অর্থাৎ আপনি যে দক্ষ, এই দক্ষতাটা কিন্তু আপনার বেস মজবুত হবে, অর্থাৎ ভিত মজবুত হবে। এইভাবে মজবুত হিসাবে যখন আপনি কাজগুলো শিখতে পারবেন তখন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আসলে কিন্তু আপনার দ্বারা সফলতা অর্জন করা মোটেই কোনো কঠিন কাজ হবে না। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন এবং এই টিউটোরিয়ালটা দেখে আপনারা ড্রপ ডাউন মেনুটা করতে পারবেন। তো এই বলে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। তার আগে একটি কথা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।